এখন দেখো, রাসায়নিক পরিবর্তনটা আগে আগে পড়াই দেই, তারপরে হচ্ছে তোমাদের কি কি সমস্যা আছে সবগুলো সলভ করব। আচ্ছা, এখন দেখো, প্রথমত রাসায়নিক পরিবর্তনের যেই টপিকটা শুরু করবো আমরা, কৌশিক কই, কৌশিকটা ডাক দে। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইডের সন্ধি তাপমাত্রা কত? 31.1 ডিগ্রি সেলসিয়াস। আর সন্ধির চাপ হচ্ছে 72.9 ATM। এটা একটা কোশ্চেন। কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় সবুজ দ্রাবক, এটা আমরা সবাই জানি। তারপরে 12টা যে মূলনীতি আছে, 12টা মূলনীতি পড়তে হবে। খালি পয়েন্টগুলো পড়বা, ঠিক আছে? পয়েন্টগুলো পড়বা যাতে হচ্ছে বুঝতে পারো যে নিজের কোনটা সঠিক কোনটা সঠিক নয়, এই 12টা পয়েন্ট। তারপরে হচ্ছে মানব জীবনের জন্য সবচেয়ে ভয়ঙ্কর গ্যাস কোনটা? সালফার ডাইঅক্সাইড, তাই না? সালফার ডাইঅক্সাইড হচ্ছে মানব জীবনের জন্য সবচেয়ে ভয়ঙ্কর গ্যাস। তো আহ, সবচেয়ে ভয়ঙ্কর গ্যাস কেন বলা হয়? কারণ হচ্ছে এটার কারণে ব্রঙ্কাইটিস হয়, নিউমোনিয়া হয়, শ্বাসকষ্ট হয়। তো স্মোকের মধ্যে কি থাকে? স্মোকের মধ্যে কিন্তু তোমার সালফার ডাইঅক্সাইড থাকে। এবং স্মোকের পিএইচ কত? 2। এটা আমরা জানি। এরপরে তোমার সালফার ডাইঅক্সাইড থেকে এটা গেল। তো প্রশ্ন যদি আসে গ্রিন হাউস গ্যাস কোনটা, কার্বন ডাইঅক্সাইড সবাই জানি। তবে এফএমসিতে কোশ্চেন আসছিল যে সবচেয়ে প্রভাব বিস্তার করে কে? প্রভাব বিস্তারের কথা বললে কিন্তু অবশ্যই সিএফসি হবে। হ্যাঁ, গ্রিন হাউস গ্যাসটা কিন্তু প্রধান গ্যাস কার্বন ডাইঅক্সাইড, কোনো সমস্যা নাই। বাট প্রভাব বিস্তারের কথা বললে সিএফসি হবে, কারণ কার্বন ডাইঅক্সাইডের চেয়ে সিএফসি হচ্ছে 15,000 গুণ বেশি তীব্র, ক্ষমতাবান, ঠিক আছে? তার মানে তাপমাত্রা বৃদ্ধিতে এবং ওজোন ওজোন স্তর ক্ষতিতে সবচেয়ে ভূমিকা রাখে কে? সিএফসি, ক্লোরোফ্লোরো কার্বন, এইটা। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্ন কিন্তু এখান থেকে একটা পেয়ে গেলাম যে গ্রিন হাউস গ্যাস প্রধান কোনটা। এটা তো কার্বন ডাইঅক্সাইড। আর সবচেয়ে বেশি ভূমিকা রাখে হচ্ছে তোমার সিএফসি। ভূমিকার কথা বললে সিএফসি বলবা। আচ্ছা, তারপরে বিক্রিয়ার হারের বিক্রিয়ার হার কি, কাকে বলে? আমরা জানি যে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস এবং উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির হারকে বলা হয় বিক্রিয়ার হার। তার মানে বিক্রিয়ার হারের যে এককটা, এটা কি? যে বিক্রিয়ার হার মানে হচ্ছে ইকুয়াল টু, উপরে থাকবে হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস, নিচে থাকবে সময়, অথবা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি। তার মানে বুঝতে হবে যে আমাদের যে বিক্রিয়াটা আছে, এরকম প্রশ্ন কিন্তু আসে। হ্যাঁ, এটা বড় হাতের সি। তো মনে রাখবা বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায়, যার কারণে এদের ক্ষেত্রে যখন তুমি বিক্রিয়ার হার লিখবা তখন এ মানে কি? এটা মানে মোল সংখ্যা, আর এটা মানে হচ্ছে ঘনমাত্রা। তাহলে ঘনমাত্রা বাই সময়। কেন মাইনাস দিলাম? কারণ হ্রাস পায় এই জন্য মাইনাস দিছি। ইকুয়াল টু -1/b, ডেল বি বাই ডেল টি। এই যে মাইনাস দিছি কেন? কারণ হচ্ছে তোমার বিক্রিয়ক ঘনমাত্রা হ্রাস পায়, অলওয়েজ হ্রাস পায়, যার কারণে মাইনাস দিতে হবে। আর এই বিটা কি? এটা হলো মোল সংখ্যা, আর বড় হাতের বিটা হচ্ছে ঘনমাত্রা। ইকুয়াল টু +1/c, ডেল সি বাই ডেল টি। এখানে কেন প্লাস দিলাম? কারণ উৎপাদক ঘনমাত্রা অলওয়েজ বৃদ্ধি পায়। ঠিক আছে, তো উৎপাদের ক্ষেত্রে প্লাস দিব, আর বিক্রয়কের ক্ষেত্রে মাইনাস দিব। ঠিক আছে, এটা একটা কনফিউশন। আর একটা হচ্ছে হারের এককটা কি? এককটা হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড, এটা সবাই জানি। তো মনে রাখতে হবে মোল পার লিটার মানে হচ্ছে ঘনমাত্রা। তার মানে মোলারিটি, বড় হাতের এম মানে কি? মোল পার লিটার, তাই না? তাহলে মোল পার লিটার পার সেকেন্ড, আমরা এটাকে লিখতে পারি মোলারিটি পার সেকেন্ড, এটা লিখতে পারি। আর একটা একক কি লিখতে পারি? মোল। লিটার মানে কি? 1 লিটার মানে হচ্ছে 1 ডেসিমিটার কিউব। 1 ডেসিমিটার কিউব, তাহলে কি লিখতে পারি না যে মোল পার ডেসিমিটার কিউব পার সেকেন্ড? লেখা যায় কিনা? অবশ্যই লেখা যায়, কারণ আমরা লিটারের জায়গায় দিছি হচ্ছে কি ডেসিমিটার কিউব। তারপরে বিক্রিয়ার হার কার উপর নির্ভর করে? 6টা বিষয়ের উপর নির্ভর করে। 6টা কি কি? তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, প্রভাবক এবং
সক্রিয়ণ শক্তি এবং ক্ষেত্রফল। ঠিক আছে, তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, প্রভাবক, ক্ষেত্রফল এবং তোমার সক্রিয়ণ শক্তি। তো বিক্রিয়ার হারের সাথে তাপমাত্রা কি আমরা জানি যে প্রতি 10 ডিগ্রি তাপমাত্রা বাড়লে বিক্রিয়ার হার কত গুণ বাড়ে? 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায় বলো তো? তিনটা কারণে বৃদ্ধি পায়। এক হচ্ছে বিক্রিয়ার মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পায়, গতিশক্তি বৃদ্ধি পায়, আর অধিক সংখ্যক অণু কি করতে পারে? সক্রিয়ণ শক্তি লাভ করতে পারে। এখন সক্রিয়ণ শক্তিটা কি? সক্রিয়ণ শক্তিটা হচ্ছে তোমার বিক্রিয়ার হারের ব্যস্তানুপাতিক। কেন ব্যস্তানুপাতিক? কারণ একটা বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি যদি বৃদ্ধি পায়, তাহলে বুঝতে হবে ওই বিক্রিয়ার হার কম। কারণ ওই বিক্রিয়াতে অধিক সংখ্যক অণু অংশগ্রহণ করতে পারবে না। আর শক্তির মান বেশি লাগতেছে, এখন কিন্তু বেশি সংখ্যক অণু যাইতে পারবে? যাইতে পারবে না। যার কারণে সক্রিয়ণ শক্তি বাড়লে বিক্রিয়ার হার কমে। তারপরে দেখো, এটা একটা পয়েন্ট। তারপরে তোমার এই যে তোমার প্রভাবক, এটা নিয়ে কথা বলবো। তার আগে আরেকটু কথা বলি যে সক্রিয়ণ শক্তির একটা সমীকরণ আছে, তোমার ঢালের সমীকরণ। যদি লনকে বলে, লনকে বরাবর যে ঢালটা, এটাই আসে আসলে। ঢাল ইকাল টু কি? ঢাল ইকাল টু মাইনাস ইয়ে বাই আর। তো তোমাকে কি করবে বলো তো? তোমাকে ঢালের মান দিয়ে দিবে। ঢালের মান দিয়ে দিবে, বলবে সক্রিয়ণ শক্তি বের করো। এখানে আর এর মানটা কিন্তু অলওয়েজ 8.31 ধরবা। কত ধরবা? 8.31। সো এইটা মনে রেখে তোমাকে অঙ্কটা করতে হবে। এখন দেখো, আমাদের বিক্রিয়ার হার ধ্রুবক, এই যে বিক্রিয়ার হার ধ্রুবক, এই ধ্রুবকটা কিন্তু শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল। দেখো, বিক্রিয়ার হার ধ্রুবক শুধুমাত্র কার উপর নির্ভরশীল? তাপমাত্রার উপরে। ও কিন্তু চাপ, ঘনমাত্রা, প্রভাবক, সক্রিয়ণ শক্তি এদের উপর নির্ভরশীল হবে না। তার মানে এটা শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে। এই জিনিসটা মনে রাখবা। ঠিক আছে, এখন তোমার প্রভাবকের কথা বলতে হবে। প্রভাবক কয় প্রকার আছে? ধনাত্মক প্রভাবক, ঋণাত্মক প্রভাবক, অটোপ্রভাবক এবং প্রভাবক কি বলে, আবিষ্ট প্রভাবক, তাই না? তাহলে দেখো, আমাদের যে ধনাত্মক প্রভাবকের কথা বলে, ধনাত্মক প্রভাবক কারা? যারা বিক্রিয়ার হারকে বৃদ্ধি করে। তার আগে তোমাকে প্রভাবকের বৈশিষ্ট্য পড়তে হবে। প্রভাবকের 4টা 5টা বৈশিষ্ট্য মুখস্থ রাখবা। কি কি? যে প্রভাবক বিক্রিয়ার শুরু বা শেষ করতে পারে না, শুধুমাত্র বিক্রিয়ার গতিকে হ্রাস বৃদ্ধি করতে পারে, এবং বিক্রিয়া শেষে নিজে কি থাকে? অপরিবর্তিত থাকে। এখন প্রভাবকের সাথে নির্দেশকের একটা পার্থক্য আছে। নির্দেশক পড়ছো না? নির্দেশক কোনগুলা? ফেনোলফথেলিন, থাইমল ব্লু, তারপর হচ্ছে তোমার মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড। নির্দেশক হচ্ছে বিক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্দেশ করে। একটা বিক্রিয়া যে শেষ হয়ে গেছে না, সেইটা নির্দেশ করে নির্দেশক। আর প্রভাবক কিন্তু বিক্রিয়ার শুরু বা শেষ করতে পারে না, শুধুমাত্র বিক্রিয়ার গতিকে হ্রাস বৃদ্ধি করতে পারে। তার মানে এটা একটা মেইন পার্থক্য প্রভাবক এবং নির্দেশকের মধ্যে। তারপরে নির্দেশক এবং প্রভাবকের আরেকটা পার্থক্য হচ্ছে, নির্দেশক কিন্তু রং পরিবর্তন করে। কি করে? নির্দেশক নিজের বর্ণ পরিবর্তন করতে পারে, কিন্তু প্রভাবক বিক্রিয়ার আগেও যা ছিল, বিক্রিয়ার পরেও সেটাই থাকবে। অর্থাৎ নিজের সমস্ত কিছু সে অপরিবর্তিত রাখবে। মনে থাকবে? আচ্ছা, তাহলে প্রভাবকের এই বৈশিষ্ট্যগুলো বইয়ে সুন্দর মতো পয়েন্ট আকারে লেখা আছে। বইয়ে বা তোমার কোচিং এর বই যেটাই পড়ো, লেখা আছে। তারপর আরেকটা পয়েন্ট কি বলতো? যে আহ প্রভাবক হচ্ছে অধিকাংশ কি ডি ব্লকের মৌল। কোন ব্লকের মৌল? ডি ব্লক। অর্থাৎ ডি ব্লকের যে মৌলগুলো আছে, যেমন নিকেল, আয়রন, তারপর তোমার ভ্যানাডিয়াম, এরা কিন্তু বেশিরভাগই প্রভাবক, তাই না? তাহলে যদি প্রশ্ন করা হয় যে প্রভাবক কোন ব্লকের মৌল বেশিরভাগ? ডি ব্লকের মৌল, মনে থাকবে এটা একটা। তাহলে প্রভাবকের বৈশিষ্ট্যগুলো পড়বা। প্রভাবকের বৈশিষ্ট্য, প্রভাবকের আরেকটা বৈশিষ্ট্য কি জানো? হ্যাঁ, আমরা কিন্তু 4টা বৈশিষ্ট্য পড়লাম, হ্যাঁ। 5 নাম্বারটা হচ্ছে প্রভাবক কি করতে পারে? সক্রিয়ণ শক্তি হ্রাস করতে পারে। অর্থাৎ একটা বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি অনেক বেশি, সেটাকে সে হ্রাস করে কমায় নিয়ে আসতে পারে। বুঝতে পারছো? তাহলে প্রভাবক কি করতে পারে? সক্রিয়ণ শক্তি হ্রাস করতে পারে।
এরপরে দেখো তোমার ধনাত্মক প্রভাবক কারা আছে। সুন্দর মতো আমার নোটে লেখা আছে না? ধনাত্মক প্রভাবক কারা? নিকেল, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, আয়রন গুঁড়া, অর্থাৎ যারা বিক্রিয়ার হারকে বৃদ্ধি করে শুধু। ঠিক আছে, এই তিনটা পড়বা: আয়রন গুঁড়া, নিকেল এবং হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। তারপরে ঋণাত্মক প্রভাবক কারা? ঋণাত্মক প্রভাবক অনেকগুলো আছে: ফসফরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, তারপর তোমার গ্লিসারিন, তারপর তোমার অ্যানিসল, বেনজোইক অ্যাসিড, এগুলা পড়বা। বুঝতে পারছো? অ্যানিসল, বেনজোইক অ্যাসিড, গ্লিসারিন, এরা বইয়ে সব হয়তো নাই। অটোপ্রভাবকটা পড়বা। অটোপ্রভাবকটা কি বলতো? অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেই দ্রবণে থাকবে সেই দ্রবণে সে অটোপ্রভাবক হিসেবে কাজ করবে। অর্থাৎ ওই দ্রবণে আর কোনো প্রভাবক দেওয়া লাগবে না, কারণ ও +7 থেকে +2 হয়ে গেছে, 2+। ও নিজেই প্রভাবক হিসেবে কাজ করবে, সুতরাং নতুন করে প্রভাবক দেওয়ার কোনো দরকার নাই। বুঝতে পারছো? তাহলে অটোপ্রভাবক হচ্ছে এটা, অটোপ্রভাবক বা স্বপ্রভাবক। আর আবিষ্ট প্রভাবক কোনটা? আবিষ্ট, আবিষ্ট প্রভাবকটা হচ্ছে সোডিয়াম সালফাইড। সোডিয়াম সালফাইড কেন আবিষ্ট প্রভাবক? কারণ একজনের প্রভাবে যদি আরেকজন বিক্রিয়া করতে পারে, অর্থাৎ যখন এই প্রভাবকটা উপস্থিত থাকে একটা বিক্রিয়ায়, তখন একটা বিক্রিয়ক আরেকটা বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে। বুঝছো? কিন্তু ও না থাকলে বিক্রিয়া করে না। এরকম একটা প্রভাবকের নাম হচ্ছে আবিষ্ট প্রভাবক। তাহলে এটা হলো সোডিয়াম সালফাইড। সালফাইড কিন্তু সালফেট না, অপশনে কিন্তু সালফেটও থাকতে পারে। তারপরে দেখো সমসত্ব প্রভাবন এবং অসমসত্ব প্রভাবন। তাহলে সমসত্ব প্রভাবন, অসমসত্ব প্রভাবনটা কি? অর্থাৎ তোমার যদি হচ্ছে আহ, বিক্রিয়ক, উৎপাদ এবং কি বলে প্রভাবক, তিনজনই একই দশায় আছে। কোন দশায় আছে? একই দশায়। তার মানে বুঝতে হবে এটা সমসত্ব প্রভাবক। ঠিক আছে? অর্থাৎ তিনজনই গ্যাসে আছে, তিনজনই গ্যাস, তার মানে এটা সমসত্ব প্রভাবন। আর অসমসত্ব মানে কি? তিনজন একই দশায় থাকবে না, দশাটা, ভৌত দশাটা ভিন্ন হবে। একজন গ্যাসে থাকবে, একজন কঠিনে থাকবে। যেমন তোমার লেড প্রকোষ্ঠ পদ্ধতি মনে আছে? লেড প্রকোষ্ঠ পদ্ধতিতে কি হয়? লেড প্রকোষ্ঠ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করা হয়, সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়। এই যে তোমার সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করা হচ্ছে, এইখানে তোমার এই যে নাইট্রিক অক্সাইড, এটা তোমার কি করে বলো তো? প্রভাবক হিসেবে কাজ করে। এটা লেড প্রকোষ্ঠ পদ্ধতি। আর একটা আছে স্পর্শ পদ্ধতি। স্পর্শ পদ্ধতিতে তোমার প্লাটিনাম, প্লাটিনামটা কঠিন না? এটা তোমার কি? এটা অসমসত্ব প্রভাবনের একটা উদাহরণ, যে বিক্রিয়ক, উৎপাদ এবং তোমার প্রভাবক একই দশায় থাকে না, এটা হচ্ছে অসমসত্ব প্রভাবন। ঠিক আছে? তাহলে সমসত্ব অসমসত্বের মধ্যে পার্থক্য এটা, এবং উদাহরণগুলো মনে রাখবা, যে লেড প্রকোষ্ঠ এবং স্পর্শ পদ্ধতি। স্পর্শ পদ্ধতিটা হচ্ছে তোমার অসমসত্ব প্রভাবন। আচ্ছা, এরপরে দেখো প্রভাবক বিষ এবং প্রভাবক সহায়ক, এটা কি বলতো? যেমন মলিবডেনাম। তোমরা হেবারবস পদ্ধতি পড়ছো না? হেবারবস পদ্ধতিতে দেখো, যখন অ্যামোনিয়া উৎপাদন করা হয়, এই অ্যামোনিয়া উৎপাদন করার জন্য কি কি প্রভাবক লাগে? মলিবডেনাম লাগে, সরি, মানে প্রধান প্রভাবক হচ্ছে আয়রন গুঁড়া। এটা সবাই জানো তোমরা, যে প্রধান প্রভাবক কোনটা? আয়রন গুঁড়া। এর জন্য প্রভাবক সহায়ক কি কি লাগে বলো তো? মলিবডেনাম লাগে, অ্যালুমিনা লাগে, ম্যাগনেসিয়াম অক্সাইড লাগে, সিলিকন ডাইঅক্সাইড লাগে। এগুলো প্রভাবক সহায়ক। এরা কি? প্রভাবক সহায়ক বা প্রভাবক প্রমোটর। আর প্রভাবক বিষ কারা? যারা বিক্রিয়ার হারকে একদম থামায় দেয়, একদম হ্রাস করে দেয়, এরা হলো প্রভাবক বিষ। যেমন ধুলাবালি, আর্সেনিক অক্সাইড, এরা। বুঝতে পারছো? তো এগুলো একটু দেখবা, এগুলো পারবা আশা করি। এরপরে দেখো সাম্যাবস্থার শর্ত পড়বা। 4টা শর্ত আছে। এখান থেকে প্রশ্ন আসে নিচের কোনটা সঠিক অথবা কোনটা সঠিক নয়। তো সাম্যের স্থায়িত্ব, সাম্যের স্থায়িত্ব, প্রভাবকের ভূমিকাহীনতা। প্রভাবকের কি? ভূমিকাহীনতা। কারণ কি? প্রভাবক কি সাম্যাবস্থা পরিবর্তন করতে পারবে? পারবে না। অর্থাৎ প্রভাবকের কোনো ভূমিকা কি সাম্যাবস্থায় আছে? নাই। এই জন্য প্রভাবকের ভূমিকাহীনতা। বিক্রিয়াটার অসম্পূর্ণতা, বিক্রিয়ার অসম্পূর্ণতা, বিক্রিয়াটা যে অসম্পূর্ণ
সাম্য অবস্থায় যে বিক্রিয়াটা সম্পূর্ণ হয় নাই, এই জন্য একটা পরীক্ষা করা হয়েছিল। পরীক্ষাটার নাম কি? এই যে ট্রেসার আয়োডিন, আয়োডিন দ্বারা, অর্থাৎ তেজস্ক্রিয় আয়োডিন দ্বারা করা হয়েছিল। ঠিক আছে? বিক্রিয়াটা যে সম্পূর্ণ হয় নাই, বিক্রিয়াটা যে অসম্পূর্ণ চলতেছে এখনো বিক্রিয়াটা, এটার জন্য এই ট্রেসার আয়োডিন দ্বারা কি করা হয়েছিল? তোমার শনাক্তকরণ করা হয়েছিল। তাহলে বিক্রিয়ার অসম্পূর্ণতা মানে সাম্য অবস্থা মানে কিন্তু বিক্রিয়াটা থেমে যায় নাই, বিক্রিয়াটা চলতেছে, তাই না? আচ্ছা, তারপরে উভয় দিক থেকে সুগম্যতা, উভয় দিক থেকে সুগম্যতা, উভয় দিক থেকে সুগম্যতা। তাহলে এইখান থেকে কনফিউশন করতে পারে এই দুইটা অপশনে। এই দুইটা অপশনটা ভালো মতো দেখবা। প্রভাবকের ভূমিকাহীনতা, বিক্রিয়ার অসম্পূর্ণতা। ঠিক আছে, বাকিগুলো এমনিতে বুঝতে পারবা। তারপরে তোমার এই যে এখন তোমাকে প্রশ্ন এরকম আসে যে তোমাকে একটা ইয়া দিয়ে দিল, বিক্রিয়া দিয়ে দিল, এই বিক্রিয়াটা দিয়ে বলল তোমাকে আগে বুঝতে হবে যে তো এটা কি তোমার তাপ উৎপাদী নাকি তাপ হারি। তো ডেল এস এর মান যদি মাইনাস থাকে, ডেল এস এর মান যদি মাইনাস থাকে, তাহলে বুঝতে হবে এটা তাপ উৎপাদী, তাই না? তো তাপ উৎপাদী বিক্রিয়াতে তাপমাত্রা বাড়াইতে হবে নাকি কমাইতে হবে? উৎপাদ বৃদ্ধি করতে হইলে অবশ্যই কমাইতে হবে। কারণ তাপ উৎপাদী বিক্রিয়া তাপমাত্রা বাড়াইলে কি হয়? বিক্রিয়া বাম দিকে যায়, অর্থাৎ পশ্চাৎমুখী হয়। তখন উৎপাদ কি কমতে থাকে। আর তাপমাত্রা বাড়াইলে তাপমাত্রা কমাইলে কি হয়? ডান দিকে চলে যায়, অর্থাৎ বিক্রিয়ার উৎপাদ বাড়তে থাকে। তাহলে উৎপাদ বৃদ্ধি করতে করণীয় কি? উৎপাদ বৃদ্ধি করতে করণীয় কি, এরকম প্রশ্ন আসবে। তো তোমাকে প্রথমে আগে ইন্ডিকেট করতে হবে তাপ উৎপাদী নাকি তাপ হারি। তাপ উৎপাদী হইলে তাপমাত্রা কমাইতে হবে, আর তাপ হারি হইলে কি করতে হবে? তাপমাত্রা বাড়াইতে হবে। ঠিক আছে? আর এখন চাপের প্রভাবটা খেয়াল করো। চাপ কি করতে হবে? যেদিকে মোল সংখ্যা কম, মোল সংখ্যা কম কোন দিকে? যেদিকে মোল সংখ্যা কম, চাপ বাড়ালে সেই দিকে যাবে বিক্রিয়া, বুঝছো? তাহলে উৎপাদে মোল সংখ্যা 2 আর এখানে 3 + 1 4 মোল। তাহলে তুমি কোন দিকে চাপ বাড়াবা? ডান দিকে। তাহলে কি করতে হবে তোমার? চাপ বাড়াইতে হবে, উচ্চ চাপ দিতে হবে এবং নিম্ন তাপমাত্রা দেওয়া লাগবে, তাইলে তোমার উৎপাদ বৃদ্ধি পাবে। বুঝতে পারছো? আর যদি এরকম হয় যে উৎপাদে তোমার কি, উৎপাদে মোল সংখ্যা বেশি আর বিক্রিয়কে কম, তখন তুমি কি করবা? তখন তুমি চাপও কম দিবা, অর্থাৎ নিম্ন চাপ দিবা। বুঝছো? তাহলে উৎপাদে যদি তোমার মোল সংখ্যা বেশি হয়, বিক্রিয়কে কম হয়, তাহলে নিম্ন চাপ দেওয়া লাগবে। আর উৎপাদে কম হইলে উচ্চ চাপ দেওয়া লাগবে। এটা একটা পয়েন্ট। তারপরে দেখো, যদি তোমার প্রশ্নের মধ্যে দেখো যে এই যে অ্যামোনিয়ার পাশে এই যে এইভাবে তোমার দিয়ে দিছে +92 কিলো জুল, তাও বুঝতে হবে এটা ডেল এস এর মান কিন্তু নেগেটিভ হবে। ডেল এস কিন্তু নেগেটিভ হবে, তার মানে তাপ উৎপাদী। তার মানে উৎপাদের পাশে যদি প্লাস থাকে, তাহলে বুঝবা যে এটা ডেল এস এর মান নেগেটিভ। আর পাশে যদি এরকম থাকে মাইনাস থাকে, তাহলে বুঝবা ডেল এস এর মান পজিটিভ। ডেল এস ইকাল টু পজিটিভ, তখন তাপ হারি। বুঝতে পারছো? তাহলে তাপ হারি। তাহলে তোমাকে এইটা বুঝে তারপর অ্যান্সার করতে হবে যে উৎপাদ বৃদ্ধি করতে করণীয় কি। আর ধরো তোমার এমন একটা বিক্রিয়া দিছে যে দুই পাশে মোল সংখ্যা সমান, এ পাশেও 2, এ পাশেও 2। তাহলে এখানে কি চাপের কোনো প্রভাব আছে? চাপের কোনো প্রভাব নাই। তার মানে কেপি ইকাল টু কেসি। বুঝতে নাই? তার মানে মোল সংখ্যা দুই পাশে সমান হলে কেপি ইকাল টু কেসি, এভাবে লিখবা। এখন দেখো তোমাদের এই কেপি কেসির যে এককগুলো নির্ণয় করতে হয়, মাঝে মাঝে আসে দেখো না? তোমরা একটা সহজ টেকনিক অবলম্বন করবা। ঠিক আছে? এটা কি? উৎপাদের মোল সংখ্যা ধরো 2, উৎপাদেরটা 2, তোমার ডেলেন বের করবা, ডেলেন। হ্যাঁ, ডেলেনটা বের করবা, উৎপাদের থেকে বিক্রিয়কটা মাইনাস করবা। তাহলে উৎপাদের মূল সংখ্যা 2, বিক্রিয়কের 4। তো মাইনাস করলে কত হয়? -2 হয়, তাই না? আচ্ছা, তখন তুমি কি করবা? এটিএম লিখবা। এটিএম লিখে উপরে -2 দিয়ে দিবা। বুঝতে পারছো? তাহলে কেপির এককটা সহজ। এখন আসো কেসির একক। আচ্ছা, কেসি মানে কি জানি আমরা? কেসি মানে হচ্ছে ঘনমাত্রা, মোল পার লিটার, মোল পার
লিটার। এখন তুমি কি করবা বলো তো? তুমি এটাকে উপরে দিয়ে দিবা, অর্থাৎ এইভাবে -2 দিয়ে দিলা। ঠিক আছে, তাহলে -2 দ্বারা গুণ করো, পার মোল স্কোয়ার। আর মাইনাস মাইনাসে কি প্লাস হয়ে যায় না? তাহলে লিটার স্কোয়ার। তাহলে এই যে কেপি কেসির এককটা কি সহজে বের করা যায় না? যায়। ধরো ডেল এর মান তোমার বেরিয়েছে কত? উৎপাদে 4 আছে, বিক্রয়কে 2 আছে। তখন তুমি 2 বের করলা ডেল এর মানটা। তখন কেপি কি হবে? কেপি হবে এটিএম এর উপরে শুধু স্কোয়ার দিয়ে দাও, শেষ। আর কেসিটা কি হবে? আগের মতো ঘনমাত্রাটা আমরা লিখবো মোল পার লিটার, উপরে দেবো স্কোয়ার। তাহলে কি হলো বলো তো? মল স্কোয়ার পার লিটার স্কোয়ার। এই দুইটা দিয়ে গুণ করে দিবা, ঠিক আছে? আমরা জানি যে পাওয়ার গুণ হয়, তাই না? তাহলে কেপি কেসির একক নিয়ে কোনো ঝামেলা আছে কি? ঝামেলা নাই। আর অপশনে যদি তুমি দেখো, তুমি যদি অপশনে দেখো, কোনো একক নাই, কোনো একক নাই অপশনে, তুমি দেখতেছো যে কোনো একক নাই এটা দেওয়া আছে। ঠিক আছে, তখন তুমি কোনো একক নাই এটা তুমি দাগাই দিবা। কারণ কি? হাজারি স্যারের বইয়ে কিন্তু দেওয়া আছে কেপি কেসির একক নাই। তাহলে তোমার অপশনে যদি দেখো কোনো একক নাই এটা দেওয়া আছে, তুমি চোখ বন্ধ করে এটা দিয়ে দিবা। তাহলে এই এই কনফিউশনটা রাখবা না কিন্তু। আচ্ছা, এরপরে দেখো, তোমাদের কেপিকেসির একক নিয়ে আমি আশা করি আর কোনো ঝামেলা হওয়ার কথা না। আহ পারবা। এখন আসো তোমাদের পদ্ধতিগুলা। তোমাদের কতগুলো পদ্ধতি আছে না? হেবারবস পদ্ধতি, তারপরে আহ স্পর্শ পদ্ধতি, লেট প্রকোষ্ঠ পদ্ধতি। এগুলোতে কি কি উৎপাদন করা হয়? যেমন হেবারবস পদ্ধতিতে কি করা হয় বলো তো? অ্যামোনিয়া উৎপাদন করা হয়। তাপমাত্রা কত লাগে? 400 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস। আর চাপ লাগে কত? 200 ATM। অত্যানুকূল চাপ বলি আমরা এটাকে, তাই না? তো অত্যানুকূল তাপমাত্রা এবং অত্যানুকূল চাপ, এটা মনে রাখতে হবে, হ্যাঁ। তারপরে প্রভাবক কোনগুলো? আয়রন গুঁড়া। তারপরে প্রভাবক সহায়ক কারা? মলিবডেনাম, পটাশিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, অ্যালুমিনা, সিলিকন অক্সাইড, এগুলা। বুঝতে পারছো? এগুলো একটু দেখবা। তো বাণিজ্যিকভাবে যে অ্যামোনিয়াটা উৎপাদন করা হয় বাণিজ্যিকভাবে, এটা কত পার্সেন্ট? 35 থেকে 40%। এটাকে আমরা কি বলি বলতো? লিকার অ্যামোনিয়া বলি। কি বলি? লিকার অ্যামোনিয়া। আচ্ছা, এরপরে দেখো, স্পর্শ পদ্ধতিতে কি তৈরি করা হয়? সালফিউরিক অ্যাসিড। এটার জন্য প্রভাবক কি লাগে বলতো? প্লাটিনাম এবং ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। প্লাটিনাম অথবা ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড লাগে, V2O5। ঠিক আছে, এবং তাপমাত্রা লাগে কত? 450 ডিগ্রি সেলসিয়াস। আর চাপ লাগে হচ্ছে 2 ATM। মনে থাকবো? তাহলে এটা একটা মনে রাখবা। তারপরে দেখো, তোমাদের ধরো কেপিকেসির যে আমাদের একটু আগে করলাম, হ্যাঁ, কেপিকেসি গুলা। তো এই, তোমাকে একটা বিক্রিয়া দিয়ে দিল, হ্যাঁ, বিক্রিয়া দিয়ে দিল। তো তোমাকে বিক্রিয়া দিয়ে এখানে তোমার গ্যাস, এটা হলো সলিড, এটা গ্যাস। তো মনে রাখবা, যখন তোমাকে কেসি বের করতে বলবে, সলিড থাকলে মনে রাখবা এটা কিন্তু এক হয়ে যাবে। কি হয়ে যাবে? সলিড থাকলে কিন্তু এটা আসবে না। কেসি মানে কি? উপরে উৎপাদ থাকবে, নিচে বিক্রিয়ক। উপরে উৎপাদ, নিচে বিক্রিয়ক, তাই না? উপরে উৎপাদ, নিচে বিক্রিয়ক। এখন দেখো, আমরা জানি এই সলিড থাকলে অথবা অ্যাকুয়াস থাকলে অথবা লিকুইড থাকলে এরা কিন্তু এখানে আসবে না। এটার মান এক হয়ে যাবে তখন। বুঝতে পারছো? তাহলে সলিড অথবা অ্যাকুয়াস অথবা লিকুইড, এগুলো থাকলে কেসির ক্ষেত্রে আসবে না। এগুলোর ক্ষেত্রে কেসির ক্ষেত্রে আসবে না, তখন মান হয়ে যাবে এটা 1। এটা 1 হয়ে যাবে, বুঝছো? তো 1 দ্বারা গুণ করতে হবে তখন। তো 1 দ্বারা আমরা গুণ করার দরকার নাই, এটা উঠাই দিব শুধুমাত্র। তাহলে শুধুমাত্র গ্যাস থাকলে আমরা কেসিটা বের করতে পারবো। বুঝতে পারছো? সলিড থাকলে, অ্যাকুয়াস থাকলে এগুলো কিন্তু হবে না। তারপরে দেখো, কেপি ইকুয়াল টু কেসি আর টি ডেল এন, এটা আমরা সূত্র জানি না? তোমরা কি করবা বলো তো? ডেল এন এর মানটা বের করবা। উৎপাদ মাইনাস বিক্রিয়ক, উৎপাদে 2 মোল আছে, বিক্রিয়কে 1 মোল আছে। তাহলে কি ডেল এন এর মান কত হয়? 1 হয়। এভাবে করে তোমার ডেল এন এর মানটা এখানে বসাই দিবা। এখান থেকে তো অঙ্ক আসবে না, শুধু তোমার সূত্রটা আসবে। অথবা প্রশ্নে বলবে কি, যে কোন বিক্রিয়ায়, নিচের কোন বিক্রিয়াতে কেপি ইকুয়াল টু কেসি।
আচ্ছা, কেপি ইকুয়াল টু কেসি কখন হবে? যখন তোমার উৎপাদ এবং বিক্রয়কের মোল সংখ্যা সমান হবে। উৎপাদ এবং বিক্রয়কের কি হবে? মোল সংখ্যা সমান হবে। তখন তোমার কেপি ইকুয়াল টু কেসি হবে। উৎপাদ এবং বিক্রয়কের মোল সংখ্যা সমান হবে, বুঝছো? তাহলে এইটা একটু মনে রাখবা, হ্যাঁ। এখন দেখো, এই যে আমরা একটু জিনিস মনে রাখবো, যে কখন কখন উৎপাদ বৃদ্ধি পায়। মনে রাখবা যে কেসির মান যদি 10⁻³ চেয়ে বেশি হয়। আরেকটা ক্ষেত্রে মনে রাখবা, কেসি যদি গ্রেটার দেন কিউসি হয়। কিউসি মানে হচ্ছে তোমার ভর ক্রিয়া সূত্র পড়ছিল না? এই ভর ক্রিয়া সূত্রের মধ্যে কিউসি আমরা পাবো। তো এই দুই ক্ষেত্রে উৎপাদ বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায়? উৎপাদ বৃদ্ধি পায়। তোমাদের এটা মনে রাখতে হবে যে ভর ক্রিয়া সূত্রটা আবিষ্কার করেছেন কে? বিজ্ঞানী গুলবার্গ এবং পি ভাগে, তাই না? ভর ক্রিয়া সূত্র আবিষ্কার করছেন কে? পিএস স্কেল আবিষ্কার করছেন কে? তারপরে অসওয়াল্ডের সূত্র, এটা একটু দেখতে হবে। আরেকটা ছিল না, যে পানির আয়নিক গুণফল, পোল রাশ এবং হেড উইলার। এখান থেকে কয়েকটা বিজ্ঞানীর নাম আমরা মনে রাখবো, লাস্টে আমরা পড়বো এটা। আচ্ছা, মনে থাকবে না, বলে দেই আগে, দাঁড়াও। এই যে প্রভাবক শব্দটা মনে রাখবা, যে প্রভাবক শব্দটা আবিষ্কার করেন কে বলো তো? বার্জেলিয়াস। কে? বার্জেলিয়াস। অর্থাৎ প্রভাবক শব্দটা আবিষ্কার করেন হচ্ছে বার্জেলিয়াস। তারপরে ভর ক্রিয়া সূত্রটা আবিষ্কার করেন কে? ভর ক্রিয়া সূত্রটা আবিষ্কার করেন হচ্ছে গুলবার্গ ও পি ভাগে। গুলবার্গ ও পি ভাগে, তাই না? ভর ক্রিয়া সূত্রটা আবিষ্কার করছেন। তারপরে পিএইচ স্কেলটা আবিষ্কার করছে হলো বিজ্ঞানী সরেনসেস। কে? বিজ্ঞানী সরেনসেস। তারপরে তোমার হচ্ছে, এই কি বলে এটার নাম, ওই যে পানির আয়নিক গুণফল, এটা হচ্ছে কি তোমার, কি বলছি, হ্যাঁ, কোল রাশ ও হেড উইলার। হেড উইলার, তাই না? এই বিজ্ঞানীগুলোর নাম মনে রাখবা। তারপর তোমাদের এই বইয়ের শেষের দিকে দেখবা দুইটা সূত্র আছে। একটা হচ্ছে ল্যাভয়েসিয়ের সূত্র। ল্যাভয়েসিয়ের সূত্র। আর হচ্ছে হ্যাসের সূত্র। ঠিক আছে? এই দুইটা সূত্র কি করবা জানো? জাস্ট দেখবা যে কোনটা কার সূত্র। কারণ তোমাকে একটা সূত্র দিয়ে দিবে, বলবে যে এটা কার সূত্র। ল্যাভয়েসিয়ে ও ল্যাপ্লাস, হ্যাসের সূত্র, কোল রাশের সূত্র, সোরেনসেসের সূত্র। বুঝতে পারছো? তাহলে তুমি কি করবা তখন? তখন এই যে এখান থেকে একটা দিয়ে দিবা। তো তোমাকে এখান থেকে তিনটা সূত্র মনে রাখতে হবে। একটা ল্যাভয়েসিয়ের সূত্র, হ্যাসের সূত্র, ভরক্রিয়া সূত্র, তাই না? আরেকটা কি আছে বলো তো? অসওয়াল্ডের, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, তাই না? এই চারটা সূত্র তোমাকে মনে রাখতে হবে এই অধ্যায়ে ভালো মতো। কারণ সম্পর্কগুলো আসে, তো সম্পর্কগুলো তো সবসময় দেখো আসে, তাই সম্পর্কগুলো পড়বা। কি কি বলছি বলো? ল্যাভয়েসিয়ে, হ্যাসের সূত্র, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র এবং ভরক্রিয়া সূত্র। আচ্ছা, এখন দেখো কি বলতেছিলাম বলো তো। কেসি গ্রেটার দেন 10⁻³ আর কেসি গ্রেটার দেন কিউসি হইলে কি হয় বলো তো? উৎপাদ বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায়? উৎপাদ বৃদ্ধি পায়। অর্থাৎ বিক্রিয়া ডান দিকে যায়। আর কেসি গ্রেটার দেন 1 হইলে উৎপাদের মোল সংখ্যা বাড়ে। উৎপাদের মোল সংখ্যা বাড়ে। মোল সংখ্যা বৃদ্ধি পায়। বাকি সব ক্ষেত্রে উৎপাদ, বিক্রিয়ক বাড়বে। বুঝতে পারছো?
তারপর দেখো তোমাদের আরেকটা জিনিস শেখাই, সেটা কি, এই পানির আয়নিক গুণফল পারো তাই না? এটা তো তোমরা পারো যে 25 ডিগ্রিতে কত, Kw = 1.0 × 10⁻⁻14। এটা কিভাবে আসছে? একটা হলো H+ আর একটা হলো হাইড্রোক্সিল মাইনাস। এটার ঘনমাত্রা কত? এটা 10⁻⁻7, এটা 10⁻⁻7। তো যোগ করলে কত হয়? 10⁻⁻14। বুঝতে পারছো? তো তোমাকে বলে দিল কি বলতো, যে H+এর ঘনমাত্রা যদি তোমার 10⁻⁹ হয়, তাহলে হাইড্রোক্সিলেটটা কত হবে? তাহলে 14 হইতে কত বাকি আছে বলো? 5 বাকি আছে না? 5। এভাবে করবা। অথবা বললো H+এরটা হচ্ছে 10⁻⁻8, তাহলে হাইড্রোক্সিল কত? তাহলে হাইড্রোক্সিল হচ্ছে 10⁻⁶। 14 হইতে যতটুকু বাকি থাকবে। বুঝতে পারছো? তাহলে এই 25 ডিগ্রিতে মনে রাখবা, তারপরে 50 ডিগ্রি মনে রাখবা, আর 100 ডিগ্রিটা মনে রাখবা। 100 ডিগ্রিতে কত বলো তো? 100 ডিগ্রিতে হচ্ছে 8.7 10⁻⁻14। আর ঘনমাত্রা কত? 55.5 মোলারিটি। 55.5 মোলারিটি। বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো, কখন অম্লীয় দ্রবণ হবে, কখন ক্ষারীয় দ্রবণ হবে। তো এই H3O মানে কি বলতো? H3O+, এটা হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন। কি আয়ন? হাইড্রোনিয়াম আয়ন। এটা যদি তোমার বেশি হয়, কার চেয়ে? Kw চেয়ে বেশি হয়, তাহলে বুঝবা যে এটা অম্লীয় দ্রবণ, কারণ এটা হচ্ছে একটা অ্যাসিড। আর হাইড্রোক্সিলটা হচ্ছে ক্ষার। তাহলে ক্ষারটা যদি আগে আসে তাহলে কি, এটা ক্ষারীয় দ্রবণ। অম্ল আগে আসলে অম্লীয় দ্রবণ, ক্ষার আগে আসলে ক্ষারীয় দ্রবণ। শেষ। তাহলে এটা একটা কোশ্চেন পারবা। তাহলে ইজি আছে, এগুলো পারো আশা করি। তাহলে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, এটা একটু দেখবা, হ্যাঁ? দেখো, এই সূত্রতে কি বলা আছে, যে বিয়োজন মাত্রা ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা হলো বিয়োজন মাত্রা, ঠিক আছে, = 1/√C, অর্থাৎ ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। তো এটা কার কার ক্ষেত্রে প্রযোজ্য? এটা প্রযোজ্য হচ্ছে মৃদু অম্ল, মৃদু ক্ষার, তারপরে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এই তিনটার ক্ষেত্রে প্রযোজ্য হয়, বাকি কারো ক্ষেত্রে প্রযোজ্য হয় না। বুঝতে পারছো? এখন এখানে কে মানে কি? কে মানে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, আর কেবি মানে হচ্ছে ক্ষারের বিয়োজন ধ্রুবক, অর্থাৎ কেবি মানে হলো ক্ষারের বিয়োজন ধ্রুবক, আর কে মানে হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। মনে থাকবে তোমাদের। এই টপিকে দেখবা হাজারি স্যারের বইয়ে একটা লিস্ট আছে, এই যে এখানে বলা আছে কে এর মানগুলা। এই কে এর মানগুলো কিন্তু মনে থাকে না, ঠিক আছে? তোমরা কয়েকটা মনে রাখবা, 5-6টা। তার মধ্যে আমি বলে দেই কোনটা কোনটা মনে রাখবা: হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন ব্রোমাইড, HCl, HF, ফসফরাস অ্যাসিড, ফসফরাস, সালফিউরাস, অ্যাসিটিক অ্যাসিড। এগুলো অলরেডি মুখস্থ হয়ে গেছে। দেখো, এই সেলটা তুমি জানো, এই সেলেরটা কিন্তু তুমি জানো। তো কত বলো তো? এই সেলেরটা হলো 2.7 10⁻⁷। HF এরটা তুমি জানো, 6.8 10⁻⁻4। তারপরে এই যে ফর্মিক অ্যাসিডেরটা তো তোমরা অনেকবার দেখছো বইয়ের মধ্যে, ফর্মিক অ্যাসিড 1.8 10⁻⁻4। যার কারণে ফর্মিক অ্যাসিডের পিকে কত বলো তো? পিকে হচ্ছে 3.74। কত? 3.74 ফর্মিক অ্যাসিডের। আর এটা হলো অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডটা হচ্ছে এটা, এটারটা হচ্ছে 1.8
10⁻⁵ এটার পিকে কত বলো তো? 4.74। অর্থাৎ এই যে এগুলো লিখলাম, এগুলো থেকে প্রশ্ন আসে, পিকের মান খুবই ইম্পর্টেন্ট কিন্তু। এই 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 পিকের মান কোথায় পাবা আরো? ভিনেগারে পাবা, ভিনেগারে, ভিনেগারের মধ্যে পাবা। আচ্ছা, এখন আমরা কিন্তু অলরেডি জানি যে কোনটা তীব্র অ্যাসিড কোনটা তীব্র ক্ষার। এটা নিয়ে আমাদের কনফিউশন কিন্তু আমি ক্লিয়ার করে দিয়েছি অলরেডি। তো যার কে এর মান বেশি সেটা তীব্র অ্যাসিড। সেই হিসেবে মনে রাখবা যে সবচেয়ে তীব্র হলো HI, হাইড্রোজেন আয়োডাইড, তারপরে HBr, তারপরে HCl, তারপরে HF। কে এর মান সবচেয়ে বেশি হলো হাইড্রোজেন আয়োডাইড। আর একটা জিনিস মনে রাখবা, আকার বড়। কি বড়? এটার আকার বড়, এই জন্য তোমার শক্তিমাত্রা বেশি। তোমরা ভিডিও দেখছো না, তোমাদের দিয়েছিলাম যে গ্রুপে, আশা করি দেখছো। ওই ভিডিওতে কিন্তু অলরেডি এগুলো শেখানো হয়েছে, আমি জাস্ট তোমাদের আরেকবার মানে মেমোরাইজ করে দিচ্ছি। তাহলে মনে রাখবা, কে এর মান বেশি আর আকার বড়, যার কারণে এটার তীব্রতা বেশি। বুঝতে পারছো? তারপরে জারণ মান, জারণ মান দেখতে হবে। কি দেখতে হবে? জারণ মান, অর্থাৎ যার কেন্দ্রীয় মৌলের জারণ মান বেশি সেটা বেশি তীব্র হয়। তার মানে HClO4 এটা বেশি তীব্র কেন? ওর কেন্দ্রীয় মৌলের জারণ মান বেশি। এখন যখন জারণ মান সমান হবে, যখন জারণ মান সমান হবে তখন কি দেখতে হবে? আকার। আকার যার ছোট তার তীব্রতা বেশি। বুঝতে পারছো? যার কারণে এই এই কয়টা মনে রাখলে হয়ে যায় যে যদি তোমার কখনো কেন্দ্রীয় মৌলের জারণ মান সমান হয়ে যায়, এটাও +5 এটাও +5, তখন তোমাকে দেখতে হবে আকার। আকার দেখলে তোমার কি হয়ে যাবে, জিনিসটা বুঝে যাবা। তারপরে এই তিনটা গেল, চারটা গেল। তারপরে কি আছে? অম্লের ক্ষারকত্ব, ক্ষারকের অম্লত্ব। আচ্ছা, অম্লের ক্ষারকত্ব মানে কি? অম্লের ক্ষারকত্ব মানে হচ্ছে তোমার 1 মোল অ্যাসিড কত মোল ক্ষারকে প্রশমিত করতে পারে। 1 মোল অ্যাসিড কত মোল ক্ষারকে প্রশমিত করতে পারে। তো যে কয়টা হাইড্রোজেন থাকবে সেটাই তার ক্ষারকত্ব। যে কয়টা হাইড্রোজেন থাকবে সেটাই তার ক্ষারকত্ব। হাইড্রোজেন দুইটা আছে, দুই। তিনটা আছে, তিন। ঠিক আছে? কিন্তু তোমাকে মনে রাখতে হবে, ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে যখন একটা অক্সিজেন কমে যায়, একটা অক্সিজেন কমে গেলে ক্ষারকত্ব কমে যাবে 1। আর একটা অক্সিজেন কমে গেলে ক্ষারকত্ব কমে যাবে আরো 1। ঠিক আছে? কেন কমে যায় এটা ব্যাখ্যা তোমাদের শেখাই দিছিলাম। সেটা কি? ফসফরাসের 5টা হাত আছে, 5টা হাত। তো একটা, দুইটা, এখানে দুইটা, এখানে একটা, তিনটা, চারটা, 5টা। এই 5টা হাতে তোমার একটা অক্সিজেন এখানে, একটা অক্সিজেন এখানে, একটা অক্সিজেন এখানে, আর এখানে একটা অক্সিজেন, মোট 4টা অক্সিজেন দিলাম। ঠিক আছে? এই অক্সিজেনটা ফিক্সড, এটা ফিক্সড, এটা কখনো যাবে না। বুঝতে পারছো? আর এই যে 3টা হাতে 3টা হাইড্রোজেন থাকবে, অক্সিজেনের 3টা হাতে 3টা হাইড্রোজেন থাকবে। বুঝতে পারছো? তো যখন একটা অক্সিজেন চলে যায়, 4টা থেকে একটা চলে যায়, তখন তোমার এই যে এখান থেকে যায়, এখান থেকে চলে যায়, অথবা এখান থেকে চলে যায়, যে কোনো এক জায়গা থেকে চলে যায়। যখন হাইড্রোজেন চলে যায় না, অক্সিজেন চলে যায় না, তখন তোমার হাইড্রোজেন দান করার ক্ষমতা শেষ হয়ে যায়। অক্সিজেনটা যখন চলে যায় তখন এই হাইড্রোজেনটা সহজে দান করতে পারে না, যার কারণে ক্ষারকত্ব কমে যায়। আবার আরেকটা চলে গেছে, এটাও চলে গেছে, তখন কি? এই হাইড্রোজেনটা দান করতে পারতেছে না। তাহলে একটা অক্সিজেন আছে, তাহলে একটা ক্ষারকত্ব 1। তাহলে এইভাবে করে মনে রাখবা। আর একটা ব্যতিক্রম কি? বোরিক অ্যাসিড। এই যে বোরিক অ্যাসিডটা ব্যতিক্রম না? অলওয়েজ ব্যতিক্রম। এই বোরিক অ্যাসিডটা দেখতে কেমন? এটা দেখতে এরকম। বুঝতে পারছো? এটা কিন্তু এভাবে লেখা যায়, এটা কিন্তু দেখে মনে হইতেছে এটা ক্ষার, বাট এটা কিন্তু একটা অ্যাসিড। এটার নাম বোরিক অ্যাসিড। এটা কোন কাজে ব্যবহার করা হয় বলো তো? ব্যবহার করা হয় এই যে তোমার যদি কোথাও এই যে ল্যাবরেটরিতে পড়ছো না, যে কোথাও হচ্ছে অ্যাসিড বা কোনো কিছু পড়ে গেছে, মানে ক্ষার জাতীয় কোনো কিছু পড়ে গেছে চোখের মধ্যে, তখন তোমার বোরিক অ্যাসিড দেওয়া হয়। অর্থাৎ বোরিক অ্যাসিড হচ্ছে আই ওয়াশে এবং অ্যান্টিসেপটিক রূপে ব্যবহার করা হয়। বুঝতে পারছো? বোরিক অ্যাসিডের ব্যবহারটা কি বলতো? আই ওয়াশে এবং অ্যান্টিসেপটিক রূপে।
এই বোরিক অ্যাসিডের ক্ষারকত্ব হচ্ছে 1। এটা দেখে মনে হচ্ছে যে এখানে 3টা হাইড্রোজেন আছে, তাই না? বাট এরা কিন্তু দান করতে পারে একটা, দান করতে পারে একটা, এই জন্য ক্ষারকত্ব 1 মনে থাকবে। তাহলে বোরিক অ্যাসিডের ক্ষারকত্ব হচ্ছে 1। তারপরে P2O5, এটা ক্ষারকত্ব কত বলো তো? 6। ক্ষারকত্ব 6। এই কয়টা মনে রাখবা, হ্যাঁ। তারপরে অম্লত্ব, ক্ষারকের অম্লত্ব, অ্যালুমিনা Al2O3, এটার কত? 6। তারপরে এটার কত? 3। কেন 3 বলো তো? হাইড্রোক্সিল যে কয়টা আছে না, সেই কয়টাই তার অম্লত্ব। হাইড্রোক্সিল দুইটা থাকলে 2, তিনটা থাকলে 3, একটা থাকলে 1। আর এমনিতে তোমার এই যে এইটার ক্ষেত্রে কি, 2 × 3 6। এবার Fe2O3, এটাও কত? এটাও 6। বুঝতে পারছো? এখন আসো, কালকে কিন্তু আমি বলে দিছিলাম যে ক্ষারকের তীব্রতা কি হয় মনে রাখবা। ক্ষারকের তীব্রতা, ক্ষারকের তীব্রতা মনে রাখার টেকনিকটা কি? আকার বাড়লে তীব্রতা বাড়বে। যে অর্থাৎ তোমার ধাতুর যদি আকার বাড়ে না, তীব্রতা বাড়বে। যার কারণে আমি বলছিলাম কি, সিজিয়াম হাইড্রোক্সাইড গ্রেটার দেন রুবিডিয়াম হাইড্রোক্সাইড গ্রেটার দেন পটাশিয়াম হাইড্রোক্সাইড গ্রেটার দেন সোডিয়াম হাইড্রোক্সাইড। অর্থাৎ ক্ষারের আকার বাড়বে। ক্ষারের যদি আকার বাড়ে না, তাহলে তীব্রতা বাড়ে। বুঝতে পারছো? আর দুর্বল ক্ষার কোনটা বলো তো? দুর্বল ক্ষার কিভাবে চিনবা? যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা দুর্বল ক্ষার, তাই না? আরো অনেক দুর্বল ক্ষার এরকম চিনবা। তোমার যেমন এই যে যেগুলো মৃৎ ক্ষার আছে না, মৃৎ ক্ষার, মৃৎ ক্ষার কোনগুলা? ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এরা একটু তীব্র, কম তীব্র হয়। বুঝছো? এরা একটু কম তীব্র হয়। অথবা তোমার 13 নম্বর গ্রুপ আছে না, 13 নম্বর গ্রুপের যে ক্ষারগুলো আছে না, এরাও একটু কম তীব্র হয়। বুঝতে পারছো? আচ্ছা, এখন আহ, তারপরে কোনটা ছিল? কালকে কিন্তু অলরেডি আমি দেখাই দিছিলাম যে পিএইচ সর্বাধিক কখন হবে, কোন দ্রবণটার পিএইচ সর্বাধিক, কোন দ্রবণটার? এখন দেখি একটা অ্যান্সার দিতে পারো কিনা। বলো তো কোন দ্রবণটার পিএইচ সর্বাধিক? তন্তু বলো তো। ক্লাসে আসো না নাই? ভাই 0.1 মোলার KOH হবে না? হ্যাঁ। আফিয়া কোনটা হবে বলো তো? এটাই হবে, হ্যাঁ, পটাশিয়াম এটাই হবে। বলতে। এটা তীব্র, তাই না? এই জন্য এটার পিএইচ সর্বাধিক হবে। তাহলে আশা করি এগুলো থেকে প্রশ্ন আসলে আর আটকানোর কোনো চান্স নাই। তারপর দেখো, তোমাদের বাফার থেকে প্রশ্ন আসে। বাফার দ্রবণ কি কি? তো বাফার দ্রবণ হচ্ছে অম্লীয় বাফার আছে, ক্ষারীয় বাফার আছে, তাই না? অম্লীয় বাফার আর কি? ক্ষারীয় বাফার। তো তুমি বাফার চিনবা কেমনে? দুর্বল অম্ল থাকবে, কি থাকবে? দুর্বল অম্ল, এবং তার লবণ থাকবে। অথবা দুর্বল অম্ল এবং তার লবণ। আর ক্ষারীয় বাফারটা হচ্ছে দুর্বল ক্ষার প্লাস তার লবণ।
বুঝতে পারছো? তো দুর্বল অম্ল কারা? এখানে থাকতে পারে হচ্ছে, এটা একটা দুর্বল অম্ল। আর দুর্বল ক্ষার কোনটা? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা দুর্বল ক্ষার। লবণ কোনটা থাকবে? এই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপিত করবে সোডিয়াম দ্বারা। সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত করলে দুর্বল লবণ হয়ে গেল, বা তার লবণ হয়ে গেল। আর এইখানে তোমার কি প্রতিস্থাপন করবে? ক্লোরিন দ্বারা। ক্লোরিন দ্বারা। তাহলে এটা দুর্বল ক্ষার এবং তার লবণ। তাহলে এইভাবে করে বাকিগুলো আমরা মনে রাখবো। এখন রক্তের বাফার। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবা যে বাফারের ক্ষমতা কখন বেশি হয়? বাফারটার বাফারের ক্ষমতা সর্বাধিক কখন হয় বলো তো? যখন অম্ল বাই তার লবণ ইকুয়াল টু 1 হয়, অথবা ক্ষার বাই তার লবণ ইকুয়াল টু 1 হয়। বুঝতে পারছো? অম্ল ডিভাইডেড বাই লবণ ইকুয়াল টু 1, অথবা ক্ষার ডিভাইডেড বাই লবণ ইকুয়াল টু 1। তখন তোমার কি হয় বলো তো? বাফারের ক্ষমতাটা সর্বাধিক হয়। এখন রক্তের বাফার 3 প্রকার আছে, তাই না? একটা বাইকার্বনেট বাফার, একটা ফসফেট বাফার, এবং প্রোটিন বাফার। তো এই বাইকার্বনেট বাফারটা অনেকবার আসছে পরীক্ষায়, আর আসার সম্ভাবনা তেমন একটা নাই। সেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট প্লাস তোমার কার্বনিক অ্যাসিড। এই যে এইটা রক্তের বাফার, যেটা বাইকার্বনেট বাফার, এটা অনেকবার চলে আসছে অলরেডি। রক্তের পিএইচ কত? রক্তের পিএইচটা হচ্ছে তোমার 7.4। কত? 7.4। তো 7.4 এর চেয়ে যদি তোমার 7.9 হয়ে যায়, অর্থাৎ পিএইচ যদি 7.9 এর চেয়ে বেশি হয়, তাহলে আমরা তাকে কি বলি? অ্যালকালিসিস বলি। অ্যালকালিসিস কেন বলি? কারণ তোমার ক্ষার বেড়ে গেছে, তখন বলি আমরা অ্যালকালিসিস। ঠিক আছে? আর পিএইচ যদি তোমার 6.9-এর চেয়ে কম হয়, তখন তো আমরা বলি কি? অ্যাসিডোসিস। কি বলি? অ্যাসিডোসিস। আচ্ছা, রক্তে বাইকার্বনেট, এই যে তোমার রক্তের মধ্যে, আমাদের রক্তের মধ্যে এই যে বাইকার্বনেটের ঘনমাত্রা কত বলো তো? 24 মিলিমোল পার লিটার। 24 মিলিমোল পার লিটার। তোমাদের একটা পিএইচ এর চার্ট আছে অনেকগুলা, সেখান থেকে কি কি পড়বা? প্রথমে মাটির কথা বলো, মাটি থেকে শুরু করো। মাটির পিএইচ কত রাখতে হয় বলো তো? মাটির পিএইচ রাখতে হয় তোমার 3 থেকে 9.5। এখন যদি 3-এর চেয়ে কম হয়ে যায়, তাহলে কি হয় বলো? গাছপালা মরে যায়। আর গাছপালা মরে গেলে এখন বাঁচাইতে হবে, তাই না? তো তখন কি করব আমরা? চুন ব্যবহার করব, ক্যালসিয়াম অক্সাইড এবং ডলোমাইট। ডলোমাইটের সংকেতটা কি বলো তো? ডলোমাইটের সংকেত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট ডট ম্যাগনেসিয়াম কার্বনেট। আর পিএইচ এর মান যদি 9.5-এর চেয়ে বেশি হয়ে যায়, তখন আমাদের কমাইতে হবে। কারণ 9.5-এর চেয়ে বেশি হলে মাটির উর্বরতা নষ্ট হয়। তখন আমরা ব্যবহার করব হলো নাইট্রেট সার, ফসফেট সার, তারপরে টিএসপি, এগুলো ব্যবহার করব, বুঝছো? তারপরে আমাদের কোনটার পিএস কত? চুলের পিএস কত? 4.1। টুথপেস্টের পিএস হলো 8। মাতৃদুগ্ধের পিএস হলো 6.6 থেকে 6.9। ত্বকের পিএস কত? ত্বকের পিএস 4.0 থেকে 5.5। মূত্রের পিএস কত? 4.5 থেকে 7.5, বা 8.0। চোখের পানির পিএস কত? 4.5 থেকে 7.5। তারপরে তোমার শ্যাম্পুর পিএস কত? 5 থেকে 7। টুথপেস্টের হলো 8। ক্ষুদ্রান্তের পিএস হলো 8। ক্ষুদ্রান্তের পিএস কত? 8। ক্ষুদ্রান্তের পিএস 8 কেন? কারণ ক্ষুদ্রান্তের মধ্যে বাইকার্বনেট আছে। কি আছে? বাইকার্বনেট আছে, এই জন্য। আর পাকস্থলীর পিএস কত? পাকস্থলীর পিএস হচ্ছে 1.0 থেকে 3.5। কারণ কি? পাকস্থলীতে এইচ সেল আছে, এই জন্য। পিত্তরসের পিএস কত? পিত্তরসের পিএস হচ্ছে 8.0 থেকে 8.6।
এ তন্তু কি ঘুমায় গেছস নাকি? হুম। কৌশিকের একটা ফোন দে, ঘুমায় গেছে মনে হয়। বুঝছস? ক্লাস না করে ঘুমায় গেছে। কণ্ঠ কি ঘুমাইছ? কি বলছেন, বুঝি নাই। তন্তুরে ফোন দে, তো ঘুমায় গেছে, ক্লাসে নাই তো। তন্তুরে ফোন দে, এই যদি হয় অবস্থা। কণ্ঠ আছো? এরপর দেখো, তোমার এই যে ওষুধগুলো কি কি ওষুধ। আর একটা পড়বা, মাটির অণুজীব বৃদ্ধির জন্য পিএইচ কত। মাটির অণুজীব বৃদ্ধির জন্য পিএইচ, মাটির অণুজীব বৃদ্ধির জন্য পিএইচ কত? 6.6 থেকে 7.3। ওষুধগুলো কোনগুলো অম্লীয়, অম্লীয় ওষুধ কোনগুলো? অম্লীয় ওষুধ কোনগুলো বলো তো? প্যারাসিটামল এবং অ্যাসপিরিন। প্যারাসিটামল এবং অ্যাসপিরিন, এরা হচ্ছে অম্লীয় ওষুধ। আর ক্ষারীয় ওষুধ কোনগুলো? ক্ষারীয়, ক্লোরোকুইন, এরা হচ্ছে ক্ষারীয় ওষুধ। কি উঠছে, তন্তু উঠছে ঘুম থেকে? সরি ভাই, শুনছি না। শুনোস কিন্তু নাই? তুই তো উঠে, ক্লাসে ছিলি না। কিন্তু শোনা যায় না না, ওরে ক্লাসে নেই, আসছিলাম, মানে সত্যি নেটে সত্যি। সমস্যা। নেটে ঝামেলা। এতক্ষণ কি পড়াইছি বলতো? পিএইচ আমি তো লিখছি সব, এই যে এসিডোসিস, অ্যালকাইলোসিস, পরে টিএসপি, পরে টুথপেস্টের সবই লিখছি। এখন লিখছি দেখো, আমি। লবণ, কোনগুলো লবণ হচ্ছে অম্লীয় দ্রবণ তৈরি করে, কোন লবণগুলো ক্ষারীয় দ্রবণ তৈরি করে? কোন লবণ অম্লীয় দ্রবণ তৈরি করে, অম্লীয় দ্রবণ, আর কোনগুলো ক্ষারীয় দ্রবণ তৈরি করে? অম্লীয় লবণ কারা? এই যে তোমার সিলভার নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, আর হচ্ছে জিঙ্ক ক্লোরাইড। কেন এরা অম্লীয় দ্রবণ তৈরি করে? কিভাবে বুঝবা? পানির সাথে বিক্রিয়া করাও, বিক্রিয়া করালে কি হয় বলো তো? সিলভার হাইড্রোক্সাইড আর নাইট্রিক অ্যাসিড, এটাকে বিক্রিয়া করা পানির সাথে, কি হয়? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, নাইট্রিক অ্যাসিড, এটাকে বিক্রিয়া করা পানির সাথে কি হয়? জিঙ্ক হাইড্রোক্সাইড আর HCl। এখন দেখো, এরা শক্তিশালী অম্ল, তাই না? যখন দেখবা যে একটা দ্রবণে শক্তিশালী অম্ল তৈরি হয়েছে আর দুর্বল ক্ষার তৈরি হয়েছে, এরা দুর্বল ক্ষার, দুর্বল ক্ষার, তাহলে বুঝবা যে ওই লবণটা অম্লীয় লবণ, ওই লবণটা অম্লীয় লবণ। তাহলে একটা লবণকে যদি পানির সাথে বিক্রিয়া করাও, বিক্রিয়া করানোর পরে যদি দেখতে পাও যে দুর্বল ক্ষার এবং শক্তিশালী অ্যাসিড হয়েছে, তাহলে বুঝবা যে এটা একটা অম্লীয় লবণ। আর ক্ষারীয় লবণ কারা? লেখা হয়েছে? আচ্ছা, ক্ষারীয় লবণ কারা? পটাশিয়াম কার্বনেট, এটাকে পানির সাথে বিক্রিয়া করাও,
করাইলে কি হয় বলো তো? পটাশিয়াম হাইড্রোক্সাইড আর কার্বনিক অ্যাসিড। এটা কি শক্তিশালী? শক্তিশালী ক্ষার, এটা কি শক্তিশালী ক্ষার? এটা দুর্বল অম্ল। তাহলে এটা ক্ষারীয় লবণ না? ক্ষারীয় লবণ। সোডিয়াম কার্বনেট, তারপরে সোডিয়াম সালফাইড, সোডিয়াম ফসফেট, পটাশিয়াম সায়ানাইড, এরা হচ্ছে ক্ষারীয় লবণ। এরা কি ক্ষারীয় লবণ? কারণ এরা যখন পানির সাথে বিক্রিয়া করে তখন শক্তিশালী ক্ষার হয় আর দুর্বল অম্ল হয়। আর নিরপেক্ষ লবণ করা বলো তো? নিরপেক্ষ, ওরা পিএস 7। পিএইচ 7 কাদের? পিএইচ 7 হচ্ছে তোমার সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, তারপর তোমার সোডিয়াম নাইট্রেট। কেন এরা বলো তো, কেন এরা নিরপেক্ষ লবণ? কারণ এদেরকে পানির সাথে বিক্রিয়া করাইলে দুইটাই শক্তিশালী অম্ল ক্ষার হয়। অর্থাৎ এদেরকে যদি পানির সাথে বিক্রিয়া করাও তাহলে দুইটাই কি হয়? শক্তিশালী অম্ল, শক্তিশালী ক্ষার, এরকম হয়। দেখো তুমি সোডিয়াম ক্লোরাইডটা দেখো কি হয় পানির সাথে বিক্রিয়া করে, দেখো কি হয়। সোডিয়াম হাইড্রোক্সাইড হয় আর HCl হয়। ক্ষার, অ্যাসিড, দুইটাই শক্তিশালী। আফিয়া বুঝছো? জি ভাই। আচ্ছা, এখন আসো তোমাদের লাস্টের যে টপিকটা মুখস্থ বিষয়, এগুলো তোমরা অনেকে মিস করে যাও কিন্তু, অথবা মনে থাকে না, মানে লাস্টের পড়তে মন যায় না। বাট এটা থেকে অনেক প্রশ্ন আসে। কি কি বলো তো? দহন তাপ, গলন তাপ, পরমাণুকরণ তাপ, প্রশমন তাপ, তারপরে বন্ধন শক্তি। কার্বন কার্বন বন্ধন শক্তি কত? একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন। হাইড্রোজেন হাইড্রোজেন কত? অক্সিজেন অক্সিজেন কত? নাইট্রোজেন নাইট্রোজেন কত? এগুলো পড়তে হবে কিন্তু, হ্যাঁ, এগুলো বাদ দেওয়া কোনো উপায় নাই। তো আমি কয়েকটা বলে দেই। এইটা হচ্ছে তোমার 945। অক্সিজেন অক্সিজেনটা হচ্ছে 498। কার্বন কার্বনটা হচ্ছে 345 বা 43। এটা হচ্ছে 615। তারপরেরটা কত? 435। এগুলো একটা দেখবা, হ্যাঁ। আচ্ছা, ভাই প্রশমন একটা আছে না 415 কার্বন কার্বন, এটা কোনটা তাইলে? কোনটা? 415 415 কার্বন কার্বন বন্ধন শক্তি, এটা কোনটা তাইলে? কার্বন কার্বন বন্ধন শক্তি 415। হুম। এটা মনে কোন একটা বিক্রিয়াতে সম্ভবত। আর একটা দেখ, এই যে দহন তাপ, দহন তাপ একটা আছে না, কার্বন আর অক্সিজেন, এটার কত বলতো? -393। গলন তাপ কত? পানির গলন তাপ +6। আর বাষ্পীকরণ তাপ কত? বাষ্পীকরণ তাপ হচ্ছে +44। পরমাণুকরণ তাপ তোমার ক্লোরিনের কত? ক্লোরিনের হচ্ছে 121। আর অক্সিজেনেরটা হচ্ছে 249। 249, বুঝতে পারছো? তারপরে প্রশমন তাপ, তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের প্রশমন তাপ কত হয়? -57.34 প্রশমন তাপ, বুঝতে পারছো? ভাইয়া আর দহন তাপ সবসময় ঋণাত্মক না? ও, ডেল এস এর মান নেগেটিভ। ডেল এস এর মান নেগেটিভ। এটাতে ডেল এস এর মান বুঝছ না? -393। আচ্ছা, এরপর একটা ব্যতিক্রম আছে প্রশমন তাপের ক্ষেত্রে। ব্যতিক্রমটা কি বলতো? হাইড্রোজেন ফ্লোরাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হলো ব্যতিক্রম। সবচেয়ে বেশি তাপ এটাতে, প্রশমন তাপ।
-68.60। বুঝতে পারছো? এটাতে কিন্তু সবচেয়ে বেশি। ব্যতিক্রমটা মনে রাখবা। তাহলে এই অধ্যায়ের এগুলা মানে পড়তে মন চায় না, বাট এগুলো পড়তে হবে। এগুলো থেকে প্রশ্ন আসে, অনেক প্রশ্ন আসে। এখন আমি একটা একটা করে একটু পিএস করানোর মানে করাই দেই, একটা করে নিয়ম করাই দেই নাকি? কি হলো? দাঁড়া, পিএস এর কয়েকটা নিয়ম করাই দেই। প্রথমত প্রথমত তোমাদের ঘনমাত্রা দেওয়া আছে 0.0002 মোলারিটি HCl অথবা H2SO4। পিএস কত? এগুলাতে পারবা এখন আশা করি। দশমিকের পরে কটা সংখ্যা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে 4 বসাইলাম। মাইনাস লগ। লগ কত হবে? HCl থাকলে 2 হবে, আর H2SO4 থাকলে হবে 2 × 2 4, log 4। তাহলে কত হবে? log 2 এর মান 0.3, তাহলে কত হয়? 3.7। আর এখানে হবে log 4 এর মান কত? 0.6, তাহলে 3.4। তাহলে ঘনমাত্রা আসলে দশমিক দিয়ে এভাবে করবো আমরা। আর যদি পাওয়ার দিয়ে আসে, পাওয়ার দিয়ে, তাহলে কিভাবে করব? 3.5 × 10⁻⁷ মোলারিটি HCl এর পিএস কত? তো 7টাকে সামনে আনতে হবে, পাওয়ারটাকে সামনে আনবো। মাইনাস, এই মাইনাসটা এখানে আনলাম। লগ 3.5। log 3 এর মান কত? log 3 এর মান হচ্ছে 0.5। log 4 এর মান 0.6। তাহলে মাঝামাঝি একটা মান নিব। মাঝামাঝি মান কত নিব? 0.55। তাহলে কত হয়? 6.45। তাহলে পিএইচ এর মান পেয়ে গেলাম। তাহলে এরকম থাকলে এইভাবে করব। আচ্ছা, এরপরে 10% সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএস কত? আগে ঘনমাত্রা লাগবে, ঘনমাত্রা তো নাই, 10% দেওয়া আছে। তাহলে কি হবে? ঘনমাত্রা 10x/m। এম এর মান কত? 40। তাহলে কত হয় বলো তো? 2.5। যখন পূর্ণ সংখ্যা বের হবে, ঘনমাত্রা কি বের হবে? পূর্ণ সংখ্যা। তখন প্রথমে বের করতে হবে পিওএইচ, log 2.5। কেন পিওএস করলাম? কারণ এটা তো ক্ষার, ক্ষারের ক্ষেত্রে তো পিওএস বের করতে হবে আগে। তাহলে log 2.5 এর মান কত বলো? log 2 এর মান হলো 0.3, log 3 এর মান 0.5। log 2.5 মানে কি? 0.4। বুঝতে পারছো? তাহলে পিএস কত হবে? 14 - 0.4 কত হয় তাহলে? 13.6। এখন ধরো তোমার
ঘনমাত্রা বের হইছে 0.025, মানে এটা বের হয় নাই, ধরো এটা বের হয় নাই, 0.025 বের হইছে। তখন তুমি এইভাবে করবা, লগের মান শুধু 0.025 বসাই দিলে হবে? হবে না তো। তখন তুমি আগের নিয়মে করবা। দশমিকের পর কটা সংখ্যা আছে? একটা, দুইটা, তিনটা। তুমি কি তিন নিবা? তিন নিতে পারবা না। আমার কথা হচ্ছে প্রথম পূর্ণ সংখ্যা পর্যন্ত নিতে হবে, প্রথম পূর্ণ সংখ্যা। এটা নেওয়া যাবে না। তাহলে দশমিকের পরে কটা সংখ্যা আছে? একটা, দুইটা। দুই মাইনাস লগ 25 মানে কি বলো তো? আমরা কি লগ 25 নিব? লগ 2.5 এইভাবে নিব। বুঝতে পারছো? তাহলে লগ 2.5 এর মান কত বলো তো? 0.4। তাহলে এখানে কত আসে? 1.6। তাহলে পিএস আসছে কত বলো তো? পিওএস, পিওএস আসছে কত? 1.6। তাহলে পিএস কত হবে? 12.4। তাহলে ঘনমাত্রা যদি পূর্ণ সংখ্যায় আসে, 2.5 অথবা 3.5 অথবা 3 অথবা 2, যেভাবেই হোক, শুধু লগের মান বসাবো এখানে। লগ 2, লগ 2.5, লগ 3.5 এভাবে বসাই দিবা। বুঝতে পারছো? আর যদি দশমিক বের হয়, এরকম দশমিক বের হয়, তাহলে এই যে আগের হিসাবে করতে হবে। দশমিকের পরে কটা সংখ্যা আছে? একটা, দুইটা, মাইনাস লগ 2.5। 25 মানে 2.5, 35 মানে 3.5, 40 মানে 4, লগ 4। বুঝতে পারছো? আচ্ছা, পিএইচ এর মান দেওয়া আছে 5.5। ঘনমাত্রা কত? তাহলে এই এটার চেয়ে বড় একটা সংখ্যা নাও। বড় একটা সংখ্যা কি? 6। মানে পূর্ণ সংখ্যা নাও একটা। 7 নিলে কি হবে? 7 নিলে হবে না। 5.5 এর পরে যে পূর্ণ সংখ্যা তাকে নেওয়া লাগবে। তাহলে 6 - 0.5। কত বিয়োগ করলে এটা হয়? 0.5 বিয়োগ করলে? আচ্ছা, লগ কতর মান 0.5? লগ 3 এর মান, তাই না? তাহলে 3 × 10⁻⁶। এই থ্রিটাকে সামনে আনলাম, 10⁻⁶। পিএইচ এর মান 8 দেওয়া আছে, পিএইচ এর মান 2 দেওয়া আছে। যখন পিএইচ এর মান পূর্ণ সংখ্যা থাকবে, কি থাকবে? পূর্ণ সংখ্যা, তখন ঘনমাত্রা কি হবে? ডাইরেক্ট পাওয়ার করে দিবা। ডাইরেক্ট পাওয়ার। ঠিক আছে, 10⁻⁸, 10⁻², ডাইরেক্ট পাওয়ার করে দিব। কৌশিক, বুঝছস? তন্তু, বুঝছো? জি ভাইয়া, বুঝছি। আফিয়া, বুঝছো? জি ভাইয়া। কণ্ঠ, ঘুমায় গেছো নাকি? তাহলে পিএইচ এর ম্যাথ গুলা, আমার যে শীটটা আছে না, ওই শীটের যে ম্যাথ গুলা, ওগুলা কি সব করছো? ওগুলা করলে কিন্তু আর কিছু লাগবে না। এনাফ, এনাফ অঙ্ক আছে। এর বাইরে আশা করি আসবে না। আজকাল গোসল করস নাই? করছি। কাঁচা করে দেখা যাইতেছে। পেন্সিল করে কর। তাহলে পিএইচ এর মান দেওয়া থাকলে এভাবে আমরা বের করবো। এখন আসো, আহ এই আবার গেল কেন? এখন আরেকটা জিনিস দেখাই। ধরো একটা পিএইচ এর মান
মনে করো দ্বিক্ষারকীয় ক্ষার দিছে, বুঝছো? দ্বিক্ষারকীয় ক্ষারের ঘনমাত্রা 0.025 হলে পিএস কত? বের করো তো, পারো কিনা। কত হয়েছে? কৌশিক, কত হয়েছে? তন্তু তন্তু কত হয়েছে তোমার? করতে দিলে তো পারো না, সমস্যা তো এই জায়গায়। এমনিতে বুঝছো সবই, করতে দিলে আর নাই। আফিয়া, কত হয়েছে? 12.7। 12.7। দেখো তো 12.7 হয় কিনা। দশমিকের পরে কটা সংখ্যা আছে? একটা, দুইটা। তো দুই নিলাম, মাইনাস লগ। লগ 2.5 নিলে কি হবে? হবে না। দ্বিঘারকীয় আছে, দ্বিঘারকীয়, দুই দ্বারা গুণ করতে হবে। তাহলে log 5 হবে, কি হবে? log 5। তাহলে log 5 এর মান কত? 0.7। তাহলে কত হয়? 1.3। তাহলে পিএস কত হবে? 12.7। কারণ এটা ক্ষার, ক্ষারের প্রথমে বের হবে পিওএইচ, আর অ্যাসিডের পরে কি তোমার পিএস বের করতে হবে এটা আর কি। ও তো পারলো, তোমরা পারলা না। হুম। কৌশিক, ভাইয়া, এই তো, পারস না কে এটা? করতে করতে দেরি হয়ে গেছে। হ্যাঁ। করতে দেরি হয়ে গেছে। আর একটা সমস্যা কি, তোমাদের, তোদের যে রুটিনটা করছি, রুটিনটা উদ্দেশ্যটা কি বলতো? যাতে ওই দিনকার পড়া ওই দিনকার পরীক্ষা হয়ে যায়। এখন ধর তোর একটা অধ্যায়, মানে তিনটা অধ্যায়ের মধ্যে থেকে একটা অধ্যায় কম পড়া হয়েছে, ওইটা তুই গ্যাপটা পূরণ করতে পারবি পরের দিন। কারণ তোমার পেপার ফাইনাল আছে, পেপার ফাইনালটা তো কালকেই একটা সাবজেক্টের। তাহলে তো তোমার ওইখানে তোমার গ্যাপটা পূরণ হয়ে যাবে, বুঝতে পারছো? এখন তুমি যদি আগের মতোই দিনে একটা চ্যাপ্টার পড়ো তাইলে হবে? তাইলে আর মানে চান্স পাওয়া লাগতো না, ঠিক আছে? দিনে এখন ওরকম 5-6টা চ্যাপ্টার পড়তে হবে, কোশ্চেন সলভ করতে হবে। কারণ আগে তোমার একটা অধ্যায় পড়তে লাগতো 6-7 ঘন্টা, এখন তোমার এই 6-7 ঘন্টা টাইম দিলে হবে একটা অধ্যায়ের পিছে? হ্যাঁ। এখন টাইমটা কমে আনতে হবে না? এখন তোমার তো সব A to Z সব রিভিশন দেওয়া লাগবে না।
যে টপিক গুলাতে ভুল হয় শুধুমাত্র ওই টপিক গুলা পড়বা বেশি বেশি। একটা স্টুডেন্ট তো বুঝতে পারবে পরীক্ষা দেওয়ার পরে যে আমার কোন কোন টপিকে সমস্যা। এই যে ধরো তোরা এখন এক্সাম দেস কিনা দেস নাই মনে হয়, এক্সাম দেস নাই, এই যে এক্সামটা গ্যাপ পড়ে হ্যাঁ গেল। দিছি। কত পাইছো? 36, 36, 72। এখনো 36 কেমনে? বা আমি এই চিন্তায় করি আমি যে 36, এখনো 36 কেমনে? এখন এই মার্ক তো 45 থাকার কথা, 45, 45, 90 থাকার কথা। 36, 36, 72 কেন থাকে মানে? মানে সবই তো করানো হয়েছে কালকে ক্লাসে। এমন একটা এমন একটা ওয়ার্ড দেখা তো, এই ওয়ার্ডটা করানো হয় নাই ক্লাসে। ধর কালকের যে ক্লাসগুলো নিচ্ছি গুণগত রসায়ন আর পর্যায়বৃত্ত ধর্ম, মানে একটা ওয়ার্ড দেখা যে এই ওয়ার্ডটাতে আমি ক্লাস নেই, ক্লাসে বলি নাই এই কথাটা। হ্যাঁ, দুই একটা মানে দুই একটা তো আসবেই ব্যতিক্রম। তো কেন 45 পাবি না? এখনো কেন 45 পাবি না? ভাই রে, কেন কেন পাবি না? কেন 30 পাবি? কি এমন গ্যাপ পড়াশোনায়? সমস্যা নাই, ঠিক হয়ে যাবে। তবে কি কি ভুল করছস? দাঁড়া, আচ্ছা এই অধ্যায়ে তো মোটামুটি শেষ, তাই না? এই অধ্যায়ে কি কি প্রবলেম আছে একটু বলো, তারপর কোশ্চেন গুলো সলভ করে দিব। এই অধ্যায়ে তো আশা করি আর কোনো সমস্যা থাকার কথা না, তাই না? থাকলে আমার এই যে দেখো, তন্তুর কি ভুল ছিল আজকের পরীক্ষায়? হুইচ ওয়ান ইজ প্লুরাল ফর্ম? এই যে অ্যাজেন্ডাম, ও দাগাই ছিল হচ্ছে অ্যাজেন্ডাম। অ্যাজেন্ডাম তো সিঙ্গুলার, তো লাস্টে যদি এ থাকে, এ ই থাকে, ঠিক আছে? তারপরে আর কি কি জানি আছে, ইএস থাকে, এগুলো থাকলে বুঝতে হবে এটা প্লুরাল। এটা কি? প্লুরাল। অর্থাৎ নামের শেষে এ থাকলে, এ ই থাকলে, ইএস থাকলে বুঝতে হবে এগুলো প্লুরাল ফর্মে আছে। তারপরে মনে রাখবা, ইচ, এই ওয়ার্ডটা যদি সাবজেক্টে থাকে, কিসে থাকে? সাবজেক্টে। তাহলে বুঝবা যে ভার্বটা হবে সিঙ্গুলার। যেমন ইচ বয় হ্যাজ এ প্রবলেম। কিন্তু এই ইচ যদি সাবজেক্টের পরে থাকে, তাইলে এটা হয়ে যাবে প্লুরাল। এটা হয়ে যাবে কি? প্লুরাল। সাবজেক্টের পরে থাকলে ভার্বটা হয়ে যাবে প্লুরাল। তারপরে এভরিওয়ান, এভরিওয়ান, নেইদার, এইদার, হ্যাঁ এগুলো যদি সাবজেক্টে থাকে, সাবজেক্টে থাকলে কি হয় বলতো? ভার্বটা সিঙ্গুলার হয়। এখন এভরিওয়ান হ্যাজ বট দেয়ার বুক, এই সেন্টেন্সটা কি ঠিক আছে? হ্যাঁ না ভুল আছে বলো তো? দেখো ঠিক আছে। এভরিওয়ান, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। হুম। এভরিওয়ানের পরে এই ভার্বটা ঠিক আছে,
এখানে কি দেয়ার হবে নাকি হিজ হবে? এটা এটা কি মাথায় আসলে না? এভরিওয়ান হ্যাজ বট হিজ বুক। কারণ এভরিওয়ান বলতে কি বুঝাইছে বলো তো? প্রত্যেককে বুঝাইছে, প্রত্যেক, একজন একজনকে বুঝাইছে। ইচ এভরিওয়ান এদেরকে দ্বারা একজন একজনকে বোঝায়। এই জন্য এখানে দেয়ার হবে না, হিজ হবে, হিজ অথবা হার। বুঝতে পারছেন? হুম। তারপরে তন্তু ভুল করছে আর একটা, দেখো, পানিতে অদ্রবণীয় কোনটা? পানিতে অদ্রবণীয়, কালকে আমি বলে দিছিলাম সবগুলা, যে সকল কার্বনেট অদ্রবণীয়, সকল কার্বনেট অদ্রবণীয়। ক্যালসিয়াম কার্বনেট কি এটা অদ্রবণীয় না তাইলে? কোনটা কোনটা দ্রবণীয় বলছিলাম কার্বনেট? সোডিয়াম কার্বনেট, অ্যামোনিয়াম কার্বনেট, আর হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট, এদেরকে বলেছিলাম দ্রবণীয়। আর বাকিগুলো অদ্রবণীয় কার্বনেট। আর সালফেট তো সবাই দ্রবণীয়, সালফেট তো দ্রবণীয়, বাট চারটা বাদে। চারটা কি কি বলছিলাম? বেরিয়াম, লেড, সিলভার আর ক্যালসিয়াম সালফেট, এরা হচ্ছে অদ্রবণীয়। তাহলে পটাশিয়াম সালফেট কেমনে অদ্রবণীয় হয়? হুম। তারপরে কোন দুটি মৌলের, কোন দুটি মৌলের অষ্টক সম্প্রসারণ হয়? অষ্টক সম্প্রসারণ হয়, এই একটা কোশ্চেন। তো অপশনে ছিল অ্যালুমিনিয়াম ও সালফার, সোডিয়াম ও ফসফরাস, হ্যাঁ, অক্সিজেন ও সালফার, ফসফরাস ও ক্লোরিন। উত্তর কোনটা হবে তাহলে? ফসফরাস এবং ক্লোরিন, এটাও হবে, এটাও হবে। কারণ যাদের মধ্যে ফাঁকা কি থাকে, ফাঁকা ডি ডি অরবিটাল। অরবিটাল থাকে, তাদের মধ্যে অষ্টক সম্প্রসারণ হয়। তার মানে এই অ্যান্সারটা মানে ভুল দেওয়া আছে, এটা তো মানে দুইটাই দুইটাই অ্যান্সার দেওয়া দরকার ছিল। দাঁড়াও, তাহলে এটা ঠিক আছে তন্তুর, এটা এটা ভুল দেখাইছে অবশ্যই এখানে। যাদের মধ্যে ফাঁকা কি আছে, ফাঁকা ডি অরবিটাল আছে, তাদের মধ্যে অষ্টক সম্প্রসারণ হয়। বুঝতে পারছো? ডাইপোল মোমেন্টের মান শূন্য, এই কোশ্চেনটা একটু মনে রাখবা। কাদের ডাইপোল মোমেন্টের মান শূন্য? ডাইপোল, এটা ভার্সিটির কোশ্চেন, বুঝছো? মোমেন্টের মান শূন্য, তিনটা লিখে নাও: কার্বন ডাইঅক্সাইড, সিলিকন টেট্রাফ্লোরাইড আর BF3, এই তিনটা লিখে নাও। এই তিনটা ডাইপোল মোমেন্টের মান শূন্য। কালকে করাইছি এই জিনিসটা, যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমারে কয়টা মুক্ত জোড় আছে? ডাইমারে 16টা। 16টা আছে, ও ও ও লেখছে তিনটা। মানে কারেন্ট কোষের মধ্যে দেওয়া দরকার ওইটা। কপার টু প্লাস, কপার টু প্লাস শনাক্তকরণে কোন বিকারক লাগে? ও লেখছে পটাশিয়াম ফেরোসায়ানাইড। ঠিকই তো আছে না? কপার টু প্লাস, হ্যাঁ, পটাশিয়াম ফেরোসায়ানাইড তো হবে। ক্যালসিয়ামের জন্য মনে হয় অ্যামোনিয়াম অক্সালেট লাগে। তারা এখানে মনে কোশ্চেনটা ইয়া হয়েছে, ঠিক করে দেই তারা কোশ্চেনটা। না, তোদের অ্যান্সার তো ঠিক আছে এটা। ও না না, সরি, ঠিকই তো আছে। ওই দাগাইছে ভুল, ওই তো দাগাইছে ভুল। ও দাগাইছে হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট, অ্যামোনিয়াম অক্সালেট দাগাইছে, অ্যামোনিয়াম অক্সালেট। বাহ, বিকারক এখনো ভুল করতেছো, কতবার বলা হয়েছে। দেখো, এই প্রশ্নটা ছিল যে কোন মৌলে, কোন মৌলে সর্বাধিক সংখ্যক অযুগ্ম ইলেকট্রন আছে, অযুগ্ম ইলেকট্রন আছে?
অপশনে ছিল ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, ক্রোমিয়াম। এখন এখানে কিন্তু আয়ন বলে নাই, কি বলে নাই? আয়ন বলে নাই, মৌল বলছে। তো ক্রোমিয়ামের কি হয়? 3d5 4s1, আর ম্যাঙ্গানিজের হচ্ছে 3d5 4s2, আয়রন হচ্ছে 3d6 4s2। তাহলে ক্রোমিয়ামে কি ছয়টা না মোট? এই যে পাঁচটা, এই একটা, ছয়টা অযুগ্ম ইলেকট্রন আছে। আর ম্যাঙ্গানিজে কয়টা আছে বলো তো? পাঁচটা। বুঝতেছো কাহিনীটা? এখন যদি বলতো যে ম্যাঙ্গানিজ 2 প্লাস, ক্রোমিয়াম 3 প্লাস, আয়রন 2 প্লাস, তখন উত্তর হতো কোনটা? তখন উত্তর হতো ম্যাঙ্গানিজ। কারণ ম্যাঙ্গানিজ থেকে দুইটা চলে গেলে পাঁচটা থাকে, ইলেকট্রন অযুগ্ম পাঁচটাই থাকে। কিন্তু ক্রোমিয়াম থেকে যে তিনটা চলে যায়, কয়টা? তিনটা। এখান থেকে চলে যাবে একটা, এখান থেকে যাবে দুইটা, তাহলে 3d3 হয়ে গেল। তাহলে থাকে মাত্র তিনটা। আর আয়রন থেকে দুইটা চলে গেলে, এই এই দুইটা চলে গেছে, তাহলে বাকি থাকে ছয়টা। ছয়টা মানে কি? ছয়টা মানে পাঁচটা অযুগ্ম ইলেকট্রন আছে, পাঁচটা। পাঁচটা না, সরি, চারটা। চারটা। কয়টা? চারটা। তাহলে Mn2 প্লাসে হলো পাঁচটা, ক্রোমিয়াম 3 প্লাসে হলো তিনটা, আর ম্যাঙ্গানিজ আয়রনে হচ্ছে তোমার চারটা। আয়রনে চারটা। এটা আয়ন বললে, আয়ন। এখানে তো মৌল বলছে। কনফিউশন ক্লিয়ার হয়েছে? মুখস্থ দাগালে তো হবে না, বুঝে দাগাইতে হবে। মুখস্থ জায়গায়। ওই তো, মুখস্থ দাগানো যাবে না সবকিছু তো। বইয়ের তো একটা ইয়ে আছে, Mn2 প্লাস গ্রেটার দেন Fe2 প্লাস গ্রেটার দেন ক্রোমিয়াম 3 প্লাস, এটা দেখাই দিছো। তাহলে ওই হিসাবে করলে হবে না, এটা কিন্তু মৌল বলছে। আর আয়ন বললে তো এটাই হবে। আচ্ছা, কোন ইলেকট্রন বিন্যাসটা সঠিক? তো তুই দেখাইছস কোনটা? নিকেল 2 প্লাস, এটা দেখাইছস। নিকেল 2 প্লাস ছিল হচ্ছে আর্গন। আর্গন, আর এখানে ছিল 3d6 4s2। ইলেকট্রন যখন দুইটা গেছে, তখন কি ডি থেকে যাবে আগে নাকি 4s থেকে আগে যাবে? অবশ্যই 4s থেকে আগে যাবে ইলেকট্রন। ইলেকট্রন আগে যায় কোথায় থেকে? 4s থেকে। প্রবেশ করে আগে কোথায়? 4s এ প্রবেশ করে আগে, আবার যায়ও আগে। কথা বুঝো নাই? তাহলে 3d8 4s0, এটা সঠিক ছিল। অপশনে তো এটা নাই। লাস্টে সিলভার 3 প্লাস, সিলভারের কত বলো তো? 47 নাম্বার। 47 নাম্বার, তাহলে ক্রিপ্টন 36, তারপরে 5s2, 5s2, 3d 4d9, 4d9। তাহলে কি হইলো? তাহলে কি করবো বলো তো? 5s1 4d10। তাহলে তিনটা গেছে না ইলেকট্রন? তাহলে কি হবে বলো? 4d8 হয়ে যাবে, 4d8। ইলেকট্রন আগে 5s থেকে একটা গেল, তারপর ডি থেকে গেল দুইটা, মোট তিনটা গেল। এটা ব্যতিক্রম না? ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম পড়াইছি না? কোনটা কোনটা মৌলে দেখা যায় ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম? ওই ব্যতিক্রম গুলো পড়তে হবে তো। আর শর্টকাটে কিভাবে ইলেকট্রন বিন্যাস করতে হয় এটা তো শিখাই দিছি, তাই না? এটাও শিখাই দিছি। তাহলে এই জিনিসগুলো ভুল করছো, আর মুখস্থ বিষয় কয়েকটা ভুল হয়েছে। তারপরে আফিয়া ভুল করছো কি কি দেখি। আফিয়া ভুল করছো হচ্ছে আউবার নীতি অনুসরণ করে কোনটা? আমি বলছি না ইলেকট্রন কই আগে যাবে? ইলেকট্রন আগে যাবে 4s, তারপরে 4p, পরে 4d। অর্থাৎ n+l এর মান যার কম, এল এর মান যার কম সেখানে তো ইলেকট্রনটা আগে যাবে। এটাই তো আহ্বান নীতি। n+l এর মান যার কম, ইলেকট্রন সেখানে আগে যাবে।
তাহলে 4s এ আগে যাবে, পরে 4p তে, পরে 4d তে। তুমি দাগাইছো হচ্ছে 5s গ্রেটার দেন 4p গ্রেটার দেন 4d। এখন 5s এ কি আগে যাবে? সে তো উচ্চ শক্তি স্তর, এন এর মান বেশি, তো ওখানে কি আগে যেতে পারবে? পারবে না। আগে 4p তে যাবে, 4p তে যাবে, তারপর যাবে 5s এ, তারপর যাবে 4d তে। এইটা ঠিক আছিল। দেখো, এই সিকোয়েন্স ঠিক আছে, কারণ n+l এর মান এখানে 5, এখানেও 5, দুই জায়গায় কিন্তু 5 n+l এর মান। বাট যার n এর মান কম, সেখানে ইলেকট্রনটা আগে যাবে, তাই না? কি বলছিলাম, n+l এর মান যদি 1 হয়ে যায় তখন কি দেখতে হবে? যার n এর মান কম, সেখানে ইলেকট্রনটা আগে যাবে। বুঝতে পারছো? তাহলে n+l এর মান বেশি হলে কি হয় বলো তো? এটা উচ্চ শক্তি স্তর, এটা কি উচ্চ শক্তি স্তর, অর্থাৎ শক্তি মাত্রা বেশি হয়, শক্তি মাত্রা বেশি। বুঝতে পারছো? তারপরে দেখো, তুমি আরেকটা কোশ্চেন ভুল করছো। নিচের কোনটির হাইড্রেশন শক্তি ল্যাটিস শক্তির চেয়ে কম? দেখো, হাইড্রেশন শক্তি কার চেয়ে কম? ল্যাটিস শক্তির চেয়ে কম। তার মানে পানিতে অদ্রবণীয়, ওই ওই লবণটা কি, ওই যৌগটা পানিতে অদ্রবণীয়। তাহলে দেখো, সিলভার ক্লোরাইড, এটা কি অদ্রবণীয়, তাই না? যার কারণে কি, এর হাইড্রেশন শক্তি লেস দেন ল্যাটিস শক্তি। বুঝতে পারছো? তো এটা তো অদ্রবণীয়, এই জন্য। তারপর তুমি হচ্ছে কপার একটা ভুল করছো, বিকারক ভুল করছো। ঊর্ধ্বপাতিত পদার্থ কারা? এটা সুন্দর করে আমার নোট খাতা লেখা আছে, দেখবা, সবগুলো পড়বা। অ্যামোনিয়াম ক্লোরাইড আছে কিন্তু, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি আছে? এটা তো নাই। কঠিন কার্বন ডাইঅক্সাইড, এটাও কিন্তু আছে। বুঝতে পারছো? তারপরে এই যে এটা কিন্তু ভুল করছো। এই যে দেখো, নিচের কোন অক্সাইডটার জলীয় দ্রবণের পিএইচ 7-এর চেয়ে বেশি? 7-এর চেয়ে বেশি কোন কোন দ্রবণটার পিএইচ? তো তুমি দাগাইছো হচ্ছে N2O5। এটা যদি পানির সাথে বিক্রিয়া করা তাহলে কি হয় বলো তো? নাইট্রিক অ্যাসিড হয়। ওর পিএইচ সবসময় 7-এর চেয়ে কম হবে। অ্যাসিড, তো অ্যাসিডের পিএইচ কি হবে? 7-এর চেয়ে বেশি হয়। উত্তর হবে সোডিয়াম অক্সাইড। কেন? ওরে তুমি বিক্রিয়া করো পানির সাথে, কি হয়? সোডিয়াম হাইড্রোক্সাইড হয়। তাহলে কি, এটা কি একটা ক্ষার না, শক্তিশালী ক্ষার না? তাহলে এটার পিএইচ 7-এর চেয়ে বেশি। তাহলে পানির সাথে বিক্রিয়া করানোর পরে যদি দেখো অ্যাসিড হইছে, তাহলে পিএইচ 7-এর চেয়ে কম, আর বেশি হইলে ক্ষার হইতে হবে। তুমিও কিন্তু এটা ভুল করছো। অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমারে ইলেকট্রন কয়টা আছে? ডাইমার বলছি কিন্তু, এখানে ডাইমারের কথাটা বলা আছে। ডাইমার মানে কি, Al2Cl6, 16টা। আর যদি শুধু অ্যালুমিনিয়াম ক্লোরাইড বলে শুধু, তাহলে বলবা 9টা। আচ্ছা, নিচের কোনটা আর্দ্র বিশ্লেষিত হয়? আচ্ছা, মনে রাখবা, আর্দ্র বিশ্লেষিত হইতে পারে কারা? কারা হইতে পারে? যাদের মধ্যে ফাঁকা ডি অরবিটাল থাকে, তারা হইতে পারে। তারপরে দেখো, এই ব্লক সম্পর্কে। আচ্ছা, কোন আয়নটা, এটা ভুল করছে কিভাবে বুঝলাম না, কোন আয়নটা রঙিন যৌগ তৈরি করতে পারে? রঙিন যৌগ তৈরি করে কারা? যারা অবস্থান্তর মৌল। জিঙ্ক, স্ক্যান্ডিয়াম, এরা কি অবস্থান্তর মৌল? এরা তো অবস্থান্তর মৌল না। এরা ডি ব্লকের মৌল, বাট অবস্থান্তর না। তাহলে যারা অবস্থান্তর তারা পারবে, জিঙ্ক পারবে না তো। নিকেল পারবে, কোবাল্ট পারবে, আয়রন পারবে। তারপর হচ্ছে ইংলিশ, ইংলিশ সব ভুল, ইংলিশ জিকে সব ভুল। এগুলা এগুলা সলভ করবা, হ্যাঁ? যেমন দেখো, দেয়ার ইজ এ, দিস ইজ এ, দিস ইজ এ
বুক অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখানে দেখো, এই যে ল্যাঙ্গুয়েজটা, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। কেন? কারণ প্রিপজিশন এবং আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা হয় নাউন, প্রথমটা হয় নাউন, পরেরটা হয় অ্যাডজেক্টিভ। প্রথমটা এডজেক্টিভ না সরি, পরেরটা নাউন। প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন। তাহলে তো ইংলিশ হচ্ছে এখানে তোমার অ্যাডজেক্টিভ, প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন। তাহলে ইংলিশটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, বুঝতে পারছো? তারপরে কোনটা নাউন এটা ভুল করছো। তারপরে পার্টিসিপল জিরান্ড ভুল করছো। তারপরে ইনডিফিনিট প্রোনাউন এটা ভুল করছো। এই যে হু আছে না, এই হু, এই হু হচ্ছে দুইটা হইতে পারে, একটা রিলেটিভ প্রোনাউন আর একটা হইতে পারে ইন্টারোগেটিভ প্রোনাউন। এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। বাট সামবডি, এনিবডি, এরা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে তোমার পার্ট টু তে অবশ্য ভালো করছো, মোটামুটি 35 পাইছো। আরো ভালো করা দরকার। ইংলিশ গুলা ভুল হচ্ছে, ইংলিশ গুলা দেখবা কি কি ভুল হচ্ছে। হ্যাঁ, দেখো, আফের আফের আরেকটা ভুল দেখাই। এনএমআর সক্রিয় কোনটা, এনএমআর সক্রিয় কোনটা কিভাবে বুঝবা? বিজোড় ইলেকট্রন অথবা বিজোড় নিউট্রন থাকবে, সরি, বিজোড় নিউট্রন অথবা বিজোড় নিউট্রন অথবা বিজোড় প্রোটন থাকবে। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে, নাইট্রোজেন 7 নাম্বার মৌল না? তাহলে প্রোটন সংখ্যা কত? 7। তাহলে এটা হলো এনএমআর পরমাণু। তাহলে এনএমআর কোথায় ব্যবহার করা হয় বলো তো? এমআরআই যন্ত্রে। কোন যন্ত্রে? এমআরআই যন্ত্রে এনএমআর পরমাণু ব্যবহার করা হয়। তারপরে শিখা পরীক্ষায় কোন অ্যাসিড ব্যবহার করা হয়? গাঢ় HCl, তুমি দেখাইছো গাঢ় ফসফরিক অ্যাসিড। তারপরে সম আয়ন প্রভাব বিদ্যমান কোনটিতে, খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা। সম আয়ন কিন্তু সব সময়, সম আয়ন প্রভাব এটা মনে হয় কালকে বলা হয় নাই। এটা প্রযোজ্য কাদের ক্ষেত্রে? অজৈব যৌগের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? অজৈব যৌগের ক্ষেত্রে। তাহলে যেই অপশনে একটা জৈব যৌগ আছে, ওই অপশন বাদ, ওই অপশন বাদ। তুমি দাগাইছো হচ্ছে এইটা, NaCl, CH3Cl। এখান থেকে ক্লোরিন আছে, এখানেও ক্লোরিন আছে, এই জন্য তুমি এটা দাগাই দিছো। বাট মনে রাখতে হবে এটা একটা জৈব যৌগ, এই জন্য এটা বাদ। এই জন্য উত্তর হবে কোনটা? NaCl, NH4Cl, অর্থাৎ দুইটা একই আয়ন তৈরি হয়েছে দুই জায়গা থেকে, এবং দুইজনই অজৈব যৌগ। দুইজনে কি? অজৈব যৌগ, বুঝতে পারছো? তারপরে একটা অঙ্ক ভুল করছো। একটি একটি লবণের 30 ডিগ্রি তাপমাত্রায় দ্রাব্যতা 25 হলে 50 ml সম্পৃক্ত দ্রবণে দ্রবের পরিমাণ কত? এটা তো একদম সহজ, দ্রব্য চাইছে তাই না, দ্রাব্যতা দেওয়া আছে। তাহলে S = 100 m, বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম। তাহলে দ্রাব্যতা দেওয়া আছে হলো 25। 100 m, এম এর মান কত? এম এর মান আমার জানা নাই। এই যে দ্রবণ, বড় হাতের এম, বড় হাতের এম মানে কি? দ্রবণ। এটা দেওয়া আছে 50 ml সম্পৃক্ত দ্রবণ, তাহলে 50 - m। তাহলে এখানে দেখো কত হয়, 25 × 50 কত? 1250, মাইনাস 25 m = 100 m। তাহলে 25 m প্লাস 100 m যোগ করো, কত হয়? 125 m। তাহলে 125 ভাগ করো, এখানে কত হয়? 10 হয়। ক্যালকুলেশন করলে 10 হয়। তুমি 15 দেখাইছো। তারপরে কালকে কত সুন্দর করে বলে দিলাম যে লোভ এবং লোভের সংখ্যা, লোভগুলো ভুল করছো। SPDF কত সুন্দর করে বলে দিলাম যে
এস এর ক্ষেত্রে লোভ কয়টা? একটা। পির ক্ষেত্রে তোমার দুইটা। ডির ক্ষেত্রে চারটা। পির ক্ষেত্রে, এফ এর ক্ষেত্রে আটটা। কালকে লিখে দিলাম। দেখো, এস পি ডিএফ, নোড আর লোভ। কি বলছিলাম? এস এর ক্ষেত্রে নোড 0, পির ক্ষেত্রে 1, ডির ক্ষেত্রে 2, এফ এর ক্ষেত্রে 3। লোভ কত হবে? লোভ হবে 2 টু দি পাওয়ার n। শুধু এখানে মানগুলো বসাবা। তাহলে এফ এর ক্ষেত্রে কি হবে? 2 টু দি পাওয়ার 3। তাহলে আটটা। আটটা লোভ হবে। এইটা ভুল করছো। পর্যায় সারণীতে তৃতীয় পর্যায়ের প্রথম 4টি মৌলের কোন ধর্মটি বাম থেকে ডানে গেলে ক্রমাগত হ্রাস পায়? কোন কোন ধর্ম হ্রাস পায় বলো? 4টা ধর্ম বলছিলাম, বিধাতার পরীক্ষা দিয়ে বলছিলাম। বিধাতার পরীক্ষা মনে নাই? হ্যাঁ, কি 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 হ্রাস পায় বলো? বিজারণ ধর্ম, ধাতব ধর্ম, ক্ষার ধর্ম, আর পারমাণবিক আকার। এই 4টা ধর্ম বাম থেকে ডানে গেলে হ্রাস পায়, উপর থেকে নিচে গেলে বৃদ্ধি পায়। কতবার বলছি? তারপর দেখো, নিচের কোনটির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি? এটা ভুল করছো। গলনাঙ্ক সবচেয়ে বেশি কোনটার? হ্যাঁ, অপশনে ছিল সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। তুমি দেখাইছো কোনটা? সোডিয়াম। এটা তো যৌগ না, এটা তো মৌল। এটা ব্যতিক্রম বলছিলাম না? তৃতীয় পর্যায়ে ব্যতিক্রম আছে। তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে বাম থেকে ডানে গেলে বাড়তে থাকে, সিলিকন পর্যন্ত বাড়ে। এই যে সর্বোচ্চ হয়, সিলিকন পর্যন্ত কি হয়? সর্বোচ্চ হয়। সর্বোচ্চ হয়, তারপর আস্তে আস্তে কমতে থাকে। বুঝতে পারছো? তৃতীয় পর্যায়ে আর 17 নম্বর গ্রুপে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ব্যতিক্রম বলছিলাম না? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। এরা হলো গ্যাস। গ্যাসের ক্ষেত্রে কি হয়? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, তারপর একটা তরল একটু বেশি, তারপর একটা কঠিন আরো বেশি। তাহলে উপর থেকে নিচে গেলে বাড়তেছে। এটা হলো 17 নম্বর গ্রুপে। আর 3 নম্বর পর্যায়ে কি? বাম থেকে ডানে গেলে বাড়তে থাকে, সিলিকন পর্যন্ত বাড়তে থাকে। তারপরে ফসফরাস, সালফার, ক্লোরিন তখন কমতে থাকে আস্তে আস্তে। কেন কমে? কারণ এরা তো গ্যাসের দিকে যায়, এরা তো গ্যাস। এরা তো গ্যাস, আর্গন গ্যাস, ক্লোরিন গ্যাস, এই জন্য কমতে থাকে। তারপর দেখো, পারক্সি ডাইসালফিউরিক, এই যে এটা একটু সবাইকে দেখাই দেই। পারক্সি, এইটা পার অক্সি ডাইসালফিউরিক অ্যাসিড কোনটা? তো মনে রাখবা, পার আছে, কি আছে? পার। তাহলে বুঝবা অক্সিজেন আছে 8টা। অক্সিজেন কয়টা? অক্সিজেন 8টা। আর H2S2O7, এটা যদি দেখো তাহলে বুঝবা পাইরো, পাইরো সালফিউরিক অ্যাসিড। তাহলে পাইরো সালফিউরিক অ্যাসিড আর পারঅক্সি ডাইসালফিউরিক অ্যাসিড হচ্ছে এটা। 8টা থাকলে পার, পার সালফিউরিক, পার সালফিউরিক। আর পাইরো সালফিউরিক হচ্ছে 7টা থাকলে অক্সিজেন। কালকে কতবার বলে দিছি আন্তঃনৈবিক কোণগুলো, অন্তঃনৈবিক কোণগুলো। এটা ভুল করছো। আমার খাতার যে নোটটা আছে ওটা সুন্দর মতো পড়বা, আবারও পড়বা। ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম দেখা যায় কোন 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 মৌলে, এটাও ভুল করছো। জিঙ্কে কি দেখা যায় নাকি ব্যতিক্রম? এত সহজ সহজ ভুল করলে তো জিনিসটা তো খারাপ। আর তন্তু কি করছো? তুমি তো রিডবার ধ্রুবকের মান ভুল করছো তন্তু। তোমার তো থাপড়ায়া আমার দাঁত মুখ ফালা দেওয়া উচিত। স্ট্রোক চিকিৎসায় কোন রশ্মি ব্যবহার করা হয়? তারপরে হচ্ছে ক্রোমাটোগ্রাফি, এমআরআই, সব ভুল। হায় রে, এটা কি কি পরীক্ষা দিছে? হ্যাঁ, সবার প্রশ্ন পড়ে পড়বো এখন থেকে কে কোনটা ভুল করছো। হ্যাঁ, কর্ণ সম্পর্ক কালকে বলে দিলাম। কর্ণ সম্পর্ক 9 যোগ করতে বলছিলাম, যে বোরন হচ্ছে
বোরন 5 নাম্বার আর সিলিকন, সিলিকন হচ্ছে 9 যোগ করলে কত হয়? 14। তাহলে সিলিকন আর বোরনের মধ্যে আছে। এটা ভুল করছে, আকার ভুল করছে, মানে যেগুলো কালকে শিখেছি সবই ভুল করছে। সংকরায়ন এটাও ভুল করছে, এই যে HCF4। তুই আবার পরীক্ষা দিবি, আবার পরীক্ষা দিবি এগুলা। হ্যাঁ, ডাইমারে, ইথানোয়িক অ্যাসিডের ডাইমারে কয়টা হাইড্রোজেন বন্ধন আছে এটা ভুল করছে। হুম, কি করা উচিত বল? হ্যাঁ, এগুলো ভুল করে মানুষ। এই প্রশ্নে 45 না পাইলে পড়াশোনা যে কি করছো এটা তো বোঝা যাচ্ছে। ঠিক আছে, কালকে, কালকে যদি পেপার ফাইনাল, ঠিক আছে, ফার্স্ট পেপারের, তো কোশ্চেন ব্যাংক সবগুলা সলভ করবা। কালকে শুধু কোশ্চেন সলভ করাবো, কোনো মানে কোনো কিছু দেখাবো না, জাস্ট কোশ্চেন সলভ করাবো। আজকে সব কোশ্চেন সলভ করবা একদম, ফার্স্ট পেপারে যা যা আছে A to Z, মনে থাকবে। তাহলে আজকে কিন্তু বিগত বছরের কোনো একটা কোশ্চেন তোমাদের দিব, 50 মার্কের, ওইটা কিন্তু পরীক্ষা দেওয়া লাগবে, মাস্ট। যখন দিব তখনই পরীক্ষা দিবা, বিগত বছরের কোশ্চেন 50টা দিব। ঠিক আছে, যাও তাহলে।